গল্প লেবু। লেখা অতন্দ্রিলা এইচ। চতুর্থ পর্ব। নিজের ভেতরকার অনুভূতিগুলো খুব কম মানুষের কাছেই প্রকাশ করে সাবা। সেই কম মানুষের তালিকায় একদিন যে ফাহিমকে জায়গা দিতে হবে কে জানতো। এছাড়া অবশ্য অন্য কোনো পথও নেই সাবার কাছে। পথপদ্ম নামের এই এনজিওর একটি এতিমখানা রয়েছে। এখান থেকেই ফাহমিদা বেগম লতিফা নিয়ে গিয়েছিলেন। এছাড়াও আহনাফের জন্মদিন, সাবার জন্মদিন, আহনাফের মৃত্যুদিনে এখানকার বাচ্চাদের খাওয়ান তিনি। সেই সুবাদে এনজিওর কর্মকর্তারা সাবাকে বেশ ভালো করেই চেনে। তারাই এতিমখানার ছাদে ফাহিমের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিয়েছে। বাড়ি থেকে বের হতেও কম ধকল পোহাতে হয়নি সাবাকে। বাবা মা ঘুম থেকে ওঠার আগে ভোর বেলাতেই বেরিয়ে গেছে বাড়ি থেকে। বাড়ির বাইরে করা পাহারায় জহুরুল। এছাড়াও শাফকাতকে বিশ্বাস নেই। দেখা গেল দূরে দাঁড়িয়ে আছে তার নিয়োগ করা ভিন্ন এক গার্ড। সেই থাকুক না কেন, তার চোখে ধুলো দেওয়ার জন্যে সাবা লতিফার বেগুনি রঙের বোরখাটা পরেছে। তার এই একটাই বোরখা আছে। একা একা বাইরে গেলে এটাই পরে যায় সে। সে কারণেই বাড়ির সিকিউরিটি গার্ড বা জহুরুল কেউই সন্দেহ করল না। ফাহিম সময় মতোই এসে পড়েছে। যে ধরনের সাহায্য সাবা তার কাছ থেকে প্রত্যাশা করছে, তা পেতে হলে তার কাছে কোনো কিছুই গোপন করা উচিত হবে না। হাজার বিরক্তি চেপে রেখে সাবা তাই সবটাই বলল তাকে। বিয়ের পর থেকে শাফকাতের কন্ট্রোলিং আচরণ, তার ফোন নম্বর ট্র্যাপ করা, তাকে পদে পদে সন্দেহ করা, এমনকি ফাহিমকে নিয়েও সন্দেহ করা, সবটা সবটা শুনে ফাহিম উদ্বিগ্ন গলায় বলল, আমি আগেই বুঝেছিলাম। সাবা ভ্রু কুঁচকে বলল, কি বুঝেছিলে? ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, যে বিয়েটা করে তুমি ভালো নেই। বিরক্তিতে গা জ্বলে গেল সাবার। মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের মন গলানোর অনন্য ক্ষমতা দিয়েছে তাকে প্রকৃতি। তবে বারবার আঘাতপ্রাপ্ত হতে হতে যে মেয়েটার মন পাথরের ন্যায় জমাট বেঁধে গেছে, তার ক্ষেত্রে এই ক্ষমতার কার্যকারিতা শূন্যের কোঠায়। তাছাড়া সাবা এই বিয়েটা করে যে ভালো নেই, তা আগেভাগে বুঝে ফেলার কোনো কারণ ফাহিমের নেই। সে দেশে ফেরার পর প্রথম যখন তার সঙ্গে দেখা হলো, তখন তো সব ভালোই চলছিল শাফকাতের সঙ্গে। মনটা একটু একটু করে গলতেও শুরু করেছিল তার প্রতি। কি থেকে যে কি হয়ে গেল। সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, দেখো ফাহিম, তুমি যদি মনে করে থাকো এই কথাগুলো বলে আমি তোমার সিম্প্যাথি পেতে চাচ্ছি, তাহলে তুমি ভুল। ফাহিম শুকনো ঢোক গিলে আহত গলায় বলল, না, তা মনে করব কেন? ক্ষণিকের নীরবতা ভঙ্গ করে সাবা আবারও বলল, একটা সত্যি কথা বলো তো ফাহিম। তুমি কি আজও মনে করো তোমার ড্রাগ অ্যাডিকশনের কথা ভিসিকে জানিয়ে দিয়ে আমি তোমার ক্ষতি করেছিলাম? ফাহিম নরম স্বরে বলল, না সাবা। তোমাকে তো কাল বললামই। তখন ঠিকই ভেবেছিলাম তুমি আমার ক্ষতি করেছ। কিন্তু এখন বুঝতে পারি তুমি আমার কত বড় উপকার করেছ। তুমি আমার নামে কমপ্লেইন না করলে আমাকে রিহ্যাবে পাঠানো হতো না, আমার অ্যাডিকশনও ছুটে যেত না। হয়তো আজ আমি অস্ট্রেলিয়ায় এত বড় একটা চাকরি করার বদলে অলিতে গলিতে নেশা করে পড়ে থাকতাম। তার মানে তুমি বিশ্বাস করো যে আমি তোমার উপকার করেছি? হ্যাঁ, করি তো। সাবা বিন্দুমাত্র ইতস্তত না করে বলল, তাহলে একটা কাজ করো। ওই উপকারের বদলে এখন আমার একটা উপকার করো। পারবে? ফাহিম দৃঢ় ভঙ্গিতে বলল, অবশ্যই পারব। তুমি একটা উপকার চাইবে আর আমি তা করব না। সাবা ক্ষীণ স্বরে বলল, এত জোর দিয়ে বলার কিছু নেই। কি উপকার চাচ্ছি শুনলে তো পিছিয়ে যাবে। ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, তুমি বলো তো সাবা। আমি মোটেও পিছিয়ে যাব না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। যতই আশ্বাস সে দিক না কেন, যে ছক সাবা মনে মনে কষেছে তা শোনা মাত্রই নিশ্চিতভাবে দমে পড়বে ফাহিম। সাবা কৌতূহলের সুরে বলল, তুমি অস্ট্রেলিয়ায় ফিরে যাবে কবে? মাস দুয়েক পর। কেন? সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, এই মাস দুয়েকের মধ্যে আমাকে একটা জব খুঁজে দিতে পারবে? ফাহিম বিভ্রান্ত গলায় বলল, কিন্তু সাবা, তোমার তো অনেক ভালো একটা জব আছে। সাবা থমথমে গলায় বলল, দেশের কথা বলছি না তো। অস্ট্রেলিয়ায়। ফাহিম চমকে উঠে বলল, হ্যাঁ। সাবা যথেষ্ট স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ। আর সেই সাথে ভিসার ব্যবস্থাও করতে হবে। ওখানে গিয়ে জব করার জন্যে কি কি ডকুমেন্ট লাগতে পারে বলো তো? ফাহিম তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো দ্বিগুণ বিস্ময় নিয়ে বলল, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি তো কিছুই বুঝতে পারছি না সাবা।
অস্ট্রেলিয়ায় জব, ভিসা এসব দিয়ে কি করবে তুমি? সাবা বিরক্ত গলায় বলল, এসব দিয়ে মানুষ কি করে? ফাহিম কয়েক মুহূর্ত চুপ করে থেকে ভীত ভঙ্গিতে বলল, তুমি পালিয়ে যেতে চাইছো? সাবা ভাবলেশহীন কণ্ঠে বলল, হ্যাঁ। ফাহিমের চোখে মুখে একই সঙ্গে বিস্ময় এবং ভয় দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। ভয়টা কোনোমতে চেপে রেখে ফাহিম কম্পিত স্বরে বলল, কিছু মনে করো না সাবা, তোমার মাথা ঠিক আছে। সাবা আক্ষেপের সুরে বলল, জানতাম এটাই বলবে। রাগ করছো কেন? আমি কি ভুল কিছু বললাম? তোমার হাজবেন্ড, বিজনেস টাইকুন শাফকাত আলম, সে যে কতটা ডেঞ্জারাস তোমার ধারণা আছে? সাবা বিরক্ত গলায় বলল, আমার ধারণা থাকবে না তো কার থাকবে? ফাহিম কয়েক মুহূর্ত কি যেন ভেবে বলল, এটা অসম্ভব সাবা। আমার দেশে ফেরার পর তোমার সাথে দুবার দেখা হয়েছে। দুবারই সে টের পেয়ে গেছে। আজও টের পেয়ে যাবে কিনা তার কোনো ঠিক নেই। এই মানুষের চোখের সামনে দিয়ে তুমি অন্য একটা দেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করবে আর সে কিছুই বুঝতে পারবে না। সাবা শান্ত ভঙ্গিতে বলল, আগের দুবার অসতর্ক ছিলাম তাই টের পেয়ে গেছে। আজ সতর্ক হয়ে দেখা করতে এসেছি, কিভাবে টের পাবে? তাছাড়া আগের দুবার সতর্ক হওয়ার কোনো কারণও ছিল না। ফাহিমের চেহারার ওপর থেকে ভয়ের কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। ভুল কিছু সে বলেনি। সাবার এই প্ল্যানটা বাস্তবায়ন নিতান্তই অসম্ভব। তবু আশা ছেড়ে দিচ্ছে না সাবা। মাঝে মাঝে অসম্ভবও তো সম্ভব হয়। সাবা গম্ভীর গলায় বলল, সতর্কতার সাথেই পুরো প্ল্যানটা সাজাতে হবে। ফাহিম ভীত ভঙ্গিতে বলল, শাফকাত আলম যদি জানতে পারে, আমাকে জানে মেরে ফেলবে সাবা। সাবা হতাশ গলায় বলল, ধুর, তোমার মতো ভীতুর কাছে হেল্প চাওয়াটাই আমার ভুল হয়েছে। আহা সাবা, তুমি বারবার রাগ করলে কিভাবে হবে? আর তুমি পুরো প্ল্যানটা না শুনে অযথা ভয় পেলে কিভাবে হবে? আচ্ছা, কি প্ল্যান করেছো বলো? সাবা লম্বা শ্বাস নিয়ে বলল, দেখো, শাফকাত প্রায় প্রতি মাসেই বিজনেস ট্যুরে বিদেশে যায়। সপ্তাহখানেক থাকে। এরকম একটা সময়ে আমরা ফ্লাইট নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাব। ফাহিম অবিশ্বাসের সুরে বলল, আচ্ছা, এদিকে তোমার জব হবে, ভিসা হবে, ফ্লাইটের টিকেট হবে, অথচ সে কিছুই জানতে পারবে না। সাবা জোর গলায় বলল, না পারবে না। কারণ বাড়িতে আমি একটা লক্ষ্মী মেয়ে হয়ে থাকব, যে তার হাতে হ্যাঁ মেলাবে, আর নাতে না। আমাকে সন্দেহ করার কোনো সুযোগই আমি তাকে দেব না। ফাহিম আবারও চিন্তা ভাবনায় ডুবে গেল। এবার অবশ্য তাকে দেখে মনে হচ্ছে সাবার কথায় একটু হলেও ভরসা পাচ্ছে সে। সাবা তাকে সতর্ক করে দেওয়ার জন্যে বলল, তোমার যদি এখনো কোনো ভয়ভীতি থাকে তাহলে জানিয়ে দাও। আমাকে হেল্প করতে হবে না। ফাহিম মাটির দিকে তাকিয়ে বলল, না, না, তোমার জন্যে এতটুকু ঝুঁকি নিতে পারবো না। ফাহিম শোনো। ফাহিম চোখ তুলে তাকালো সাবার দিকে। সাবা যন্ত্রের ন্যায় আবারও তাকে সতর্ক করে দিয়ে বলল, একটা কথা মনে রেখো, তোমার সাথে আমার কোনো প্রেম নেই। তোমার প্রেমে অন্ধ হয়ে তোমার হাত ধরে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে পালিয়ে যাচ্ছি না। আমার হাজবেন্ড একজন কন্ট্রোল ফ্রিক, যাকে সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে তোমার হেল্প নিচ্ছি কেবল। ড্রিঙ্ক করতে করতে ক্ষতবিক্ষত হাতটা নিয়ে শাফকাত তার নিজস্ব প্রেসিডেন্সিয়াল স্যুটেই ঘুমিয়ে পড়েছিল ভোররাতের দিকে। ঘুম ভাঙল বেলা 12টার কিছু পরে। সাবা যে তার কত বড় সর্বনাশ করেছে সে নিজেও জানে না। কড়া নিয়মের বেড়াজালে বসবাস শাফকাতের। রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়বে। খুব দেরি হলে 12টা। সকাল 6টা নাগাদ উঠে পড়বে। মদ্যপান থেকে তো নিজেকে দূরে রাখবে শতহাত। এই মেয়েটার কারণে এক রাতেই একাধিক নিয়ম ভেঙে চুরমার করে ফেলল সে। হাতের অবস্থা বেশ খারাপ। রাতে নেশা আর অনুতাপে বুঁদ হয়েছিল বলে শাফকাত টের পায়নি ব্যথাটা। এখন বেশ টের পাচ্ছে। ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে গেছে। একটা মানুষের ডান হাতের তালুতে যদি এত দীর্ঘ একটা ক্ষত থাকে, তবে সে স্বাভাবিক কর্মকাণ্ড করবে কি করে? হোটেলে সর্বক্ষণ কয়েকটা মেডিকেল টিম প্রস্তুত থাকে। তাদেরই একটা টিমকে ডাকলো শাফকাত। হাতে ড্রেসিং করা হলো, 3টা সেলাইও লাগলো। এই হাত দিয়ে আপাতত কোনো কাজ করা যাবে না। ক্ষতস্থান আবারও আঘাতপ্রাপ্ত হতে পারে। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো শাফকাত। রাতভর ড্রিঙ্ক করাই নেশার রেশ এখনো কেটে উঠতে পারেনি। রোদের তীক্ষ্ণতাও তাই সহ্য করতে পারছে না চোখ দুটো। চোখে সানগ্লাস পরে ব্যাকসিটে গা এলিয়ে দিল শাফকাত।
যদিও এই মুহূর্তে সে ড্রাঙ্ক নয়, তবুও গাড়ি চালাবে না। ড্রাইভার এসে গাড়ি স্টার্ট দিল। শাফকাত গম্ভীর গলায় বলল, বাসায় চলো। আজ তার শিডিউলে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে কোনো কাজই আজ করতে ইচ্ছা করছে না। বিছানায় গা এলিয়ে পড়ে থাকতে ইচ্ছা করছে দিনভর। কি অদ্ভুত ব্যাপার! শাফকাত যে ধরনের কর্মনিষ্ঠ ছেলে, এমন আলস্যের ইচ্ছা তো কোনোদিন জাগে না তার মনে। সব সাবার দোষ। মেয়েটাকে কষ্ট দিয়েই এই বেহাল দশা তার। পকেট থেকে ফোনটা বের করে শাফকাত ধীর গতিতে ডায়াল করল তার ম্যানেজার শরীফের নম্বর। শরীফ ফোনটা রিসিভ করতেই সে থমথমে গলায় বলল, অফিসে জানিয়ে দাও আজ আমি আসব না। শরীফ ভীত ভঙ্গিতে বলল, কিন্তু স্যার। কিন্তু আজ বিয়ন্ড বর্ডার এর গুরুত্বপূর্ণ কয়েকটা প্রজেক্ট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। মালয়েশিয়ার একটা কোম্পানির কাছে বৃহৎ পরিসরে গার্মেন্টস পণ্য রপ্তানির কথাবার্তা চলছে। এই ডিলটা বাস্তবায়ন হলে কোম্পানির জন্য বড় একটা মাইলফলক হতে পারে। এই ডিল নিয়েই আজ শাফকাতের সঙ্গে মিটিংয়ের কথা ছিল। ডিলটা পেতে হলে চেয়ারম্যান সাহেবের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা খুবই গুরুত্ববহুল। শাফকাত তা বেশ ভালো করেই জানে। শাফকাত শীতল গলায় বলল, আমাকে জ্ঞান দিতে আসবে না। যা বলছি তাই করো। শরীফ অপর প্রান্ত থেকে কাচুমাচু ভঙ্গিতে বলল, জি স্যার। ফোনটা কেটে আবারও ব্যাকসিটে গা এলিয়ে দিল চোখ দুটো বুজে। চোখ খুলল একেবারে বাড়ির সামনে এসে। বাড়িতে পা রাখতেই একটা থমথমে হাওয়ার অস্তিত্ব অনুভব করল শাফকাত। যে হাওয়া পুরো বাড়িটাকে গুমোট করে রেখেছে। বসার ঘরের সোফায় চিন্তিত মুখে বসে আছেন আতিয়া আলম। তার পাশেই শামা। শামার চোখে মুখে চিন্তার সঙ্গে ভয়ে ছায়া। আতিয়া আলমের হাতে তার মোবাইল। একটু পর পর কাকে যেন ফোন করছেন। কিন্তু অপর প্রান্ত থেকে ফোন রিসিভ হচ্ছে না বলে আক্ষেপে গা ভাসাচ্ছেন। শাফকাত তাদের সোফার দিকে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার মা? আতিয়া আলম গোপনে ঢোক গিললেন। নিজের ছেলেকে তিনি ভয় পান না। তবে সাবার প্রসঙ্গ এলেই যে উদ্বেগ ছেলের চোখে মুখে খেলা করে, যে উদ্বেগের বলে গোটা পৃথিবীর সঙ্গে নির্দ্বিধায় লড়াই করার সাহস সে রাখে, আতিয়া আলম সেই উদ্বেগকেই ভয় করেন। আতিয়া আলম ইতস্তত করে বললেন, সাবা। সেই চিরচেনা উদ্বেগ মুহূর্তেই উড়ে এসে জায়গা দখল করে নিল শাফকাতের চোখে মুখে। উদ্বিগ্ন স্বরেই শাফকাত বলল, কি হয়েছে সাবার? কাল রাতে হুট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এখনো ফেরেনি। ফোনটাও তুলছে না। তীব্র শীতল স্রোত বয়ে গেল শাফকাতের গা বেয়ে। হিম করে দিয়ে গেল শরীরের প্রতিটা হাড়। কোথায় গেছে সাবা? তাকে ফাঁকি দিয়ে চিরতরে হারিয়ে গেল কোথায়? দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠল শরীরের প্রতিটা কোষ। মস্তিষ্ক নিমিষেই উত্তপ্ত হয়ে উঠল। শাফকাত একরাশ উৎকণ্ঠা নিয়ে বলল, মানে কি? বাড়ি থেকে একটা মানুষ রাতবিরেতে বেরিয়ে যাচ্ছে আর তোমরা কোনো খবরই রাখবে না? আতিয়া আলম ছেলেকে শান্ত করার উদ্দেশ্যে বললেন, আরে বাবা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। উঠে শুনি সাবা বাড়িতে নেই। শাফকাত শান্ত তো হলই না। উল্টো তার উৎকণ্ঠা বহুগুণ বেড়ে গেল। কাল রাতে সাবাকে ওখানে ফেলে বাড়ি থেকে চলে যাওয়া তার মোটেও উচিত হয়নি। মেয়েটা তো মানসিকভাবে স্বাভাবিকও নেই। যদি কোনো ক্ষতি হয়ে যায় তার। শাফকাত ফোনটা বের করে সাবার নম্বরে ডায়াল করল। রিং হচ্ছে, কিন্তু মেয়েটা রিসিভ করছে না। শাফকাতের অস্থিরতা দেখে শামা বলল, ভাইয়া তুমি শুধু শুধু রাগ করছো। শাফকাত প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, তোকে কতবার বলবো বড়দের কথার মাঝখানে কথা বলবি না। আতিয়া আলম মেয়ের পক্ষ নিয়ে বললেন, শাফকাত। মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? সাবা তো শামা বলেই বাইরে গেছে। ভেতরকার উত্তাপে কয়েক বিন্দু হলেও জল এসে পড়ল যেন। সাবা তার মানে হুট করে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়নি। শাফকাত শামার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোকে বলে গেছে। কিছুক্ষণ আগের ধমকে দমে পড়া শামা গম্ভীর গলায় বলল, হো। কি বলেছে? শামা গাম্ভীর্যটা ধরে রেখেই বলল, বলেছে বাবা মায়ের কাছে যাচ্ছে। কি একটা ইমার্জেন্সি যেন হয়েছে। শাফকাত বাড়তি কৌতূহল নিয়ে বলল, কি ইমার্জেন্সি? সেটা তো বলেনি। আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আন্টির শরীর ঠিক আছে কিনা। ভাবি বলল, তেমন কিছু না। অন্য কারণে ডেকেছে। বিশ্বাস করতে পারছে না শাফকাত। সে খুব ভালো করেই জানে সাবার ট্রমা তাকে ওই বাড়িতে পা রাখতে দেয় না। কি এমন ইমার্জেন্সি হলো যে সাবা হুট করে ছুটে গেছে সেখানে? তেমন গুরুতর কিছু হলে তো এতক্ষণে খবর চলে আসতো তার কানে। বিশ্বাস হচ্ছে না মেয়েটাকে।
মন বলছে সাবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। না, সে সন্দেহ করছে না সাবাকে। তবে মেয়েটাকে এতদিনে খুব ভালো করেই চিনে গেছে সে। সেজন্যেই এই চিন্তাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। শ্যামা আবারও বলল, ভাবি বলে গেছে, সে যে ওই বাড়িতে গেছে এটা যেন তোমাকে জানিয়ে দিই। আমি তো রাতে বেশ কয়েকবার তোমাকে ফোনও করলাম, তুমি রিসিভ করলে না। শ্যামাকে মাঝপথে থামিয়ে দিয়ে শাফকাত ডায়াল করল ড্রিভারের নম্বরে। ব্যস্ত স্বরে বলল, গাড়ি বের করো। শাফকাত ফোন কাটতেই আতিয়া আলম অবাক গলায় বললেন, তুই এখন ওই বাড়িতে যাবি? মায়ের প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না শাফকাত। আতিয়া আলম আহত এবং আক্ষেপজড়িত কণ্ঠে বললেন, দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস শাফকাত। প্রশ্নের জবাব দে আমার। শাফকাত একরাশ গাম্ভীর্য গলায় জড়িয়ে বলল, হ্যাঁ যাব। শাফকাত ঘুরে দাঁড়িয়ে মূল দরজার দিকে পা বাড়াবে, ঠিক তখনই দেখতে পেল সেই মানুষটাকে যাকে দেখার জন্যে এত অস্থিরতা, এত উৎকণ্ঠা। সাবাকে দেখেই উত্তপ্ত হৃদয়টা মুহূর্তেই শান্ত হয়ে উঠল। মেয়েটা সত্যিই জাদু জানে। জাদুর বলেই তো এলোমেলো করে দিয়েছে এই দৃঢ় পুরুষটিকে। সাবার চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর পড়েছে। সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। চোখে একরাশ ঘুম। হয়তো তারও ঘুম হয়নি কাল সারা রাত। শ্যামা তাকে দেখে উৎফুল্ল গলায় বলল, ভাবি চলে এসেছে। সাবা সকলের উদ্বিগ্ন চোখগুলোর দিকে দৃষ্টি একবার নিক্ষেপ করে বলল, কি হয়েছে? দেখো না ভাবি, তোমাকে বাড়িতে না পেয়ে ভাইয়া সারা বাড়ি মাথায় তুলছে। সাবা এবার সরাসরি তাকালো শাফকাতের দিকে। কোনো সংকোচ নেই, কোনো রাগ নেই। ভাবটা এমন যেন কালকের রাতটা কোনোদিন নেমেই আসেনি তাদের জীবনে। শাফকাতকে উদ্দেশ্য করে সাবা নরম কণ্ঠে বলল, আমি তো মায়ের কাছে গিয়েছিলাম। এই কণ্ঠে যেন আরেকটু গলে গেল পাথরের ন্যায় দৃঢ় শাফকাত। উফ, কেন যে এই মেয়েটাকে বারবার কষ্ট দেয় সে। এবার থেকে কড়া শাসনের মাঝে রাখতে হবে নিজেকে। কিছুতেই কষ্ট দেওয়া যাবে আর মেয়েটাকে। সাবা শামার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো বলেও গেলাম শামা। তুমি জানাওনি। শামা অভিযোগের সুরে বলল, জানালাম তো ভাবি। আমার কোনো কথা ভাইয়া শুনতাই চাচ্ছে না। আতিয়া আলম উঠে দাঁড়িয়ে চিন্তিত গলায় বললেন, সব ঠিক আছে তো সাবা? হুট করে অত রাতে চলে গেলে? সাবা বিন্দুমাত্র দেরি না করে বলল, আসলে মা আমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। তাই হঠাৎ আমাকে দেখতে চাচ্ছিল। আতিয়া আলম এবং শামার চোখে মুখে বিস্ময় আর উদ্বেগ ফুটে উঠলেও সেসবের লেশমাত্র নেই শাফকাতের মাঝে। তার মাঝে যা সাবা দেখতে পাচ্ছে, তা কেবলই অবিশ্বাস। কথাটা তাকে বিশ্বাস করানোর জন্যেই সাবা আবারও ধীরে ধীরে বলল, আসলে ভাইয়া ভাইয়া চলে যাওয়ার পর মা আমাকে নিয়ে খুব ভয় থাকে তো। আতিয়া আলম আতকে উঠে বললেন, সে কি? ভাবি এখন ঠিক আছে। দাঁড়াও তো, আমি একটা ফোন করি। সাবা তড়িৎ গতিতে বলল, না, না মা। এখন ফোন করবেন না প্লিজ। সারা রাত ঘুমায়নি, ডক্টর একটু আগে ঘুমের ওষুধ দিয়ে ঘুম দিয়েছে। এখন ঘুমোচ্ছে। আজকের দিনটা তুমি ভাবির কাছে থেকে গেলেই পারতে সাবা। সাবা প্রকাশ্যে দীর্ঘশ্বাস ফেলে আর চোখে একবার শাফকাতের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি শাশুড়ির দিকে ফিরিয়ে নিয়ে বলল, সেই সুযোগ কি আমার আছে মা? এক রাতের জন্যে মায়ের কাছে গিয়েছি, তাই নিয়ে ইতোমধ্যে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়ে গেছে। পুরোটা দিন থেকে গেলে না জানি কি হতো। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সাবা। জোর বাঁচা বেঁচেছে সে। ভেবেছিল শাফকাত বাড়ি ফেরার আগেই ফিরে আসবে সে। তা আর হলো কই। নতুন মোবাইলটা কিনতে কিনতে দেরি হয়ে গেল। জাতীয় পরিচয়পত্র ছাড়া নতুন একটা সিম কিনতে গিয়ে আরও দেরি হয়ে গেল। সব জায়গায় এভাবে সিম কেনা যায় না। অস্থায়ী কতগুলো দোকান থেকে চড়া দামে কিনতে হয় এগুলো। ব্যাগ থেকে মোবাইলটা বের করল সাবা। মোবাইলটা বন্ধই ছিল। বন্ধ মোবাইলে সিম ঢুকিয়ে আলমারিতে নিরাপদ স্থানে লুকিয়ে রাখল। এই মোবাইল বাড়িতে ব্যবহার করা যাবে না। সর্বোচ্চ সতর্ক অবলম্বন করবে এবার সাবা। কিছুতেই ধরা পড়বে না শাফকাতের হাতে। পুরো দিনটা যে যার ঘরেই কাটিয়ে দিল। ব্রেকফাস্ট সেরে বিকেল পর্যন্ত ঘুমালো সাবা। অফিসে যাওয়ার শক্তি তার মাঝে আর অবশিষ্ট নেই। ফোন করে ছুটিও নেয়নি। কেন জানি কাজের প্রতি বিচিত্র এক অনীহা সৃষ্টি হয়েছে তার মাঝে। মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছে, সাংবাদিকতাকে আপন করে নিয়েছিল সে। পড়াশোনা করতে করতেই স্বপ্ন দেখেছিল মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত সে করবে না।
অন্যায়কারীদের মুখোশ টেনে ছুঁড়ে ফেলতে দ্বিধা বোধ করবে না। কাজটা নিয়ে হাজারো স্বপ্ন ছিল তার। সত্যিকার সাংবাদিক সাবা হয়েও গেল। তবে চকচকে ওই স্বপ্নগুলো এখন আর কাজ করে না তার মাঝে। সাবা ব্যক্তিগত টানাপোড়েনে জর্জরিত হয়ে আছে চাকরির শুরু থেকে। আহনাফ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরপরই সাংবাদিক হিসেবে পথচলা শুরু হয় তার। একটু একটু করে শোক কাটিয়ে উঠে কাজে মনোযোগী হয়ে ওঠার চেষ্টায় ছিল সাবা। তবে প্রকৃতি বোধ হয় তার স্বাভাবিকতায় ঈর্ষান্বিত। তাই তো আবারও প্রবল ঝড়ের মুখে এনে ফেলল তাকে। কাল রাত থেকে মাথায় কেবল একটাই চিন্তা, কি করে মুক্তি মিলবে শাফকাতের হাত থেকে। মস্তিষ্ক কেবল মুক্তির পথ খোঁজায় ব্যস্ত। কাজে মনোনিবেশ করার আর অবকাশ কোথায়। এদিকে শাফকাতও ঘরবন্দি হয়ে কাটালো পুরোটা দিন। অসম্ভব ক্লান্ত সে। ভালোবাসা প্রকাশ করতে হয়তো সে জানে না, তাই বলে তো আর মিথ্যে হয়ে যেতে পারে না তার ভালোবাসা। বেশ বুঝতে পারছে শাফকাত মেয়েটাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে সে। ভালোবাসে বলেই হয়তো তাকে ঘিরে মনের এই কসরত। সেই সকালে সাবাকে দেখার পর থেকে বুকের মধ্যে যে ধাক্কাটা লেগেছিল, সেই ধাক্কার রেশ এখনো চলমান। মেয়েটা বড় চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখতে। তবে ভেতরে ভেতরে সেও নির্ঘাত শাফকাতের মতোই এলোমেলো। বারবার শাফকাত প্রস্তুতি নিচ্ছে সাবার কাছে ক্ষমা চাওয়ার। ক্ষমা সে এর আগেও চেয়েছে মেয়েটার কাছে। এ নিয়ে কোনো জোরতা নেই। জোরতা অপরাধ নিয়ে। আগেরবার যে অপরাধে ক্ষমা চেয়েছিল তার তুলনায় এবারের অপরাধটা অধিক গুরুতর। তবুও ক্ষমা চাইবে শাফকাত। একটা মেয়ের গায়ে হাত তোলা মোটেও বীরপুরুষস্বরূপ কোনো কাজ নয়। সন্ধ্যার পর পর বাড়িতে এলো সিনেব্লাস্ট মিডিয়ার সিইও রাশেদ সাহেব। সঙ্গে হ্যাংলা পাতলা একটা ছেলে। ছেলেটার নাম মাহমুদ। এই ছেলেকেই আরশাদ হকের প্রযোজনা প্রতিষ্ঠান কে ফিল্মসের অফিসে গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছে। কে ফিল্মসের ক্রিয়েটিভ টিমের একজন সদস্য হিসেবে চাকরি নিয়ে ঢুকেছে সে ওই অফিসে। শাফকাত সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল, কি হয় কে ফিল্মসে? শাফকাতের হিমশীতল কণ্ঠ কিংবা দৃঢ় বাক্য, কোনো একটাতে ভয়ে জমে গেল মাহমুদ। মুখটা তার ধারণ করল পাংশুবর্ণ। গলা দিয়ে যেন সরি বের হতে চাইছে না। শাফকাত বিরক্ত গলায় বলল, এই ছেলেকে দিয়ে কাজ হবে না রাশেদ সাহেব। একে বাদ দিয়ে অন্য কাউকে পাঠান। আরও কয়েকগুণ ফ্যাকাশে হয়ে উঠল মাহমুদের চোখমুখ। অসহায় দৃষ্টিতে সে তাকালো রাশেদ সাহেবের দিকে। রাশেদ সাহেব তাকে রক্ষায় এগিয়ে এলেন। বিনয়ী গলায় বললেন, ছেলেটা কাজের কাছে স্যার। প্রথম দিনেই আরশাদের হকের ওয়াইফের চামচামি করে তার পছন্দের তালিকায় চলে গেছে। ভ্রুযুগল ওপরে তুলে আবারও মাহমুদের দিকে তাকালো শাফকাত। আরশাদের স্ত্রী ওরা কে ফিল্মসের সিইও। কে ফিল্মসের ছোট বড় সকল সিদ্ধান্ত সেই নিয়ে থাকে। ওরার প্রতি আনুগত্য প্রকাশ করে তার কাছাকাছি যেতে পারলে প্রতিষ্ঠান সম্বন্ধে খুঁটিনাটি অনেক তথ্যই পাওয়া যাবে। মাহমুদ কাচুমাচু ভঙ্গিতে বলল, স্যার মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি জয়েন করেছি। খুব বেশি কিছু জানতে পারিনি। তবে যতটুকু জেনেছি তা হলো তাদের মূল লক্ষ্য কম বাজেটে কোয়ালিটিফুল সিনেমা তৈরি করা। আর মার্কেটিং দিয়ে সেই সিনেমাগুলোকেই হিট করানো। শাফকাত রাশেদ সাহেবের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আর আপনারা কি করেন? এক একটা সিনেমার বাজেট রাখেন 1 কোটি 2 কোটি। প্রপার মার্কেটিংও করেন না। রিলিজের আগের দিন ট্রেইলার রিলিজ করেন। সিনেমা ব্যবসা করবে কি করে? রাশেদ সাহেব ভীত ভঙ্গিতে মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে রইলেন। শাফকাত মাহমুদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রাশেদ সাহেব নিশ্চয়ই তোমাকে ঠিকঠাক পেমেন্ট দিচ্ছে। মাহমুদ তৎক্ষণাৎ হ্যাসূচক মাথা নাড়িয়ে বলল, জি স্যার। ওখান থেকে ছোটবড় যা ইনফরমেশন পাও সব উনাকে জানাবে। মাহমুদ বাধ্য গলায় বলল, অবশ্যই স্যার। শাফকাত আবারও বিরক্তিভরা দৃষ্টিতে রাশেদ সাহেবের দিকে তাকিয়ে বলল, আর রাশেদ সাহেব, আমি কিন্তু এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। এই ছেলেকে ফিল্মসের সব ট্যাকটিক্স আপনাকে এসে জানাবে। ওদের ট্যাকটিক্স ব্যবহার করে ওদেরই হারাবেন। কি করে সেই ট্যাকটিক্স ব্যবহার করতে হবে এটাও যেন আমাকে বলে দিতে না হয়। কে ফিল্মসকে ধ্বংসের ষড়যন্ত্র রচনা করা নিয়ে বিন্দুমাত্র অপরাধবোধ নেই শাফকাতের মাঝে। ব্যবসায় টিকে থাকতে হলে প্রতিদ্বন্দ্বীর গতিবিধি নজরে রাখা দোষের কিছু নয়। এদেশের সিনেমা ইন্ডাস্ট্রি শাফকাতের গড়ে তোলা সাম্রাজ্য। তার একক সাম্রাজ্যে আকস্মাৎ বহিরাগতর অনুপ্রবেশ তো সে সহ্য করবে না।
বিকেলে সাবার ঘুম ভাঙার পর আতিয়া আলম আদরের পুত্রবধূর যত্নে ব্যস্ত হয়ে গেলেন। নিজ হাতে খাইয়ে দিলেন, চুলে তেল দিয়ে বেনি করে দিলেন। তাকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময় গল্প করলেন। ফলে সাবাকে আর একা পাওয়া গেল না। এদিকে সাফকাতও স্টাডি রুমে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাত 11টার নাগাদ কাজ করতে করতে হাঁপিয়ে উঠল সাফকাত। মনে সুপ্ত ইচ্ছা জেগে উঠল ছাদের খোলা হাওয়ায় ধূম্রজালে ঠোঁট কালো করার। ইচ্ছা পূরণ করতেই ছাদে উঠে গেল সাফকাত। তবে সিগারেট তার মনোযোগ আর পেল কই। সমস্ত মনোযোগ নিজের টিকে টেনে নিয়ে গেল তার অন্তরাত্মাকে নির্দ্বিধায় এলোমেলো করে দেওয়া মেয়েটা। ছাদে পা রাখতেই অস্পষ্ট আলোয় সাবাকে দেখল সাফকাত। রেলিং ঘেঁষে আকাশের পানে তাকিয়ে আছে মেয়েটা। তার পরনে কালো রঙের একটা টপস আর মেরুন স্কার্ট। চুলগুলো খোপা করে রেখেছে বলে সাফকাত স্পষ্ট দেখতে পাচ্ছে তার নেশায় ডুবিয়ে দেওয়ার মতো ঘাড়। নেশায় আসক্ত সাফকাতের চোখ দুটো বিচরণ করে বেড়াচ্ছে সাবার ঘাড় জুড়ে। ইচ্ছা তো করছে এই মুহূর্তে পেছনে থেকে জড়িয়ে ধরে মেয়েটার ওই ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে। কিংবা তার থেকেও ভয়ঙ্কর ইচ্ছা, মেয়েটাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে পা বাড়াতে। অস্পষ্ট ইচ্ছাগুলো মুহূর্তেই দমিয়ে ফেলল সাফকাত। সেই ইচ্ছা পূরণের পরিস্থিতি আজ নেই। তার কারণেই নেই। ধীর পায়ে এগিয়ে গেল সাফকাত। নিঃশব্দে সাবার পাশে এসে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেয়েই চমকে উঠে চোখ দুটো তার দিকে নিক্ষেপ করল সাবা। মেয়েটা বড়ই অদ্ভুত। কাল রাতে অমন্তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরেও কোনো প্রকার অভিমান নেই তার মাঝে। তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো পদে পদে মুখ ফিরিয়ে নিত সাফকাতের ওপর থেকে। নীরবতা ভঙ্গের উদ্দেশ্যে সাফকাত ভারী গলায় বলল, এত রাতে এখানে কি করছো? এত রাতে এখানে আসতে নিষেধ আছে নাকি? সাবার কণ্ঠে কোনো রাগ নেই, অভিমান নেই। স্বাভাবিকভাবেই প্রশ্নটা করল সে। উত্তরে কিছুই খুঁজে পেল না সাফকাত। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন যে মানুষটা কোনো কিছুতেই বিভ্রান্ত হয় না, মেয়েটার সামান্য এই প্রশ্নে বিভ্রান্তিতে জড়িয়ে গেল সে। কি উত্তর দেবে ভেবে পেল না। উত্তরের প্রতীক্ষায় কয়েক মুহূর্ত সাবা সাফকাতের দিকেই তাকিয়ে রইল। উত্তর না পেয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে দিল আকাশের পানে। সেই দৃষ্টি অনুসরণ করে এবার সাফকাতও তাকালো সেদিকে। বাঁকা চাঁদ আলো ছড়াচ্ছে চারিদিকে। অদ্ভুত সুন্দর লাগছে আজ চাঁদটাকে। চাঁদতারায় মুগ্ধতা যাপনের অবকাশ সাফকাত এ জীবনে পায়নি। তার মতো নিতান্ত অনুভূতিহীন একটা মানুষের কাছেও আজ চাঁদটাকে মোহনীয় লাগছে। কারণ শুধু এই মেয়েটা। সাবা চাঁদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বলেই তো চাঁদটা এত সুন্দর। উফ! পদে পদে সাফকাতের সর্বনাশ ডেকে আনছে এই মেয়ে। আরও একবার নীরবতা ভঙ্গ করে সাফকাত ডাকল, সাবা। সাবা আবারও ঠিক তার চোখের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, হো। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সাফকাত বলল, ইমসোরে আমি। সাফকাত আর কিছু বলতে পারে, তার আগেই তাকে থামিয়ে দিয়ে সাবা অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ইটস ওকাই, সমস্যা নেই। সাফকাত দৃঢ় ভঙ্গিতে বলল, না, সমস্যা আছে। তোমার গায়ে হাত তোলার কোনো অধিকার আমার নেই। আমি চাইনি। নিজেকে কন্ট্রোল করতে না পেরে। সাবা ক্ষীণ হেসে বলল, কোনো সমস্যা নেই, বললাম তো। ঠিকই করেছেন আপনি। আপনার বউ আমি। একটা সোশ্যাল স্ট্যাটাস তো আমারও আছে। যার তার কথা বলা কি আমাকে মানায়? সাবা সাফকাতের সঙ্গে স্বাভাবিক গলায় কথা বললেও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। সমস্যা কি এই ছেলের? এই কষ্ট দেবে, রাগ দেখাবে। এই ক্ষমা চাইবে। মাফ করবে না এবার আর তাকে সাবা। উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। সাফকাতের কোনো ক্ষোভ যাতে তার ওপর না থাকে, তাই এই স্বাভাবিক থাকার অভিনয়। যত বেশি ছেলেটা রাগ করবে, তত বেশি নজরদারি বাড়িয়ে দেবে সাবার ওপরে। হঠাৎ সাবার চোখ গেল ব্যান্ডেজে মোড়ানো সাফকাতের হাতটার দিকে। উদ্বিগ্ন গলায় সাবা বলল, আপনার হাতে কি হয়েছে? সাফকাত বরাবরই মতো থমথমে গলায় বলল, কিছু না। দেখি। নির্দ্বিধায় হাত বাড়িয়ে সাফকাতের হাতটা স্পর্শ করল সাবা। এই প্রথম নিজ থেকে তাকে স্পর্শ করল সাবা। এই স্পর্শ যে তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটির মনে আগুন ধরিয়ে দিয়েছে, এই খবর যদিও তার জানা নেই। সাবার নরম দুহাতের মুঠোয় সাফকাতের শক্তপোক্ত হাতটা। সাবা বেশ বুঝল নিজেকে আঘাত করেই এই ক্ষতের সৃষ্টি করেছে সাফকাত। সাবা হতভম্ব গলায় বলল, আপনি কি পাগল? মনে মনে মুচকি হাসল সাফকাত। পাগল সে বটেই। আগে ছিল না। আগে তার বিবেক সর্বক্ষণ সঙ্গ দিত। আজ বিবেক ছুটে পালিয়েছে।
সাবার আসক্তিতে পাগল হয়ে গেছে সে। চাপা অস্থিরতার মাঝেই একটা মাস পার করে দিল সাবা। পৃথিবীর সামনে সে যথেষ্ট স্বাভাবিক। স্বাভাবিকভাবে অফিসে যাচ্ছে, রিপোর্টের জন্যে ছোটাছুটি করে বেড়াচ্ছে। তবে ভেতরে ভেতরে যে কি ভয়ানক গুমোট পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে, তা কেবল সেই জানে। সাফকাতের সঙ্গে তার সম্পর্কে আবারও জায়গা করে নিয়েছে শীতলতা। আগে তারা প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলতো না। এখন প্রয়োজনেও বলে না। একে অপরের সামনে পড়লে স্বাভাবিকভাবেই এড়িয়ে যায়। আগে তাও দুজনে মুখোমুখি হলে ঝগড়া বেঁধে যেত। এখন তাও হয় না। দুজনের মধ্যকার এই শীতলতা দেখে আতিয়া আলম যথেষ্ট চিন্তিত। কিছুদিন আগেও দুজনের সম্পর্কটা উন্নতির দিকে এগোচ্ছিল। মাঝখানে কি এমন হলো কে জানে। আবারও সেই আগে শীতলতা। সাবার ওপর মনে মনে এবার একটু বিরক্তই তিনি। তার আলাদা ঘরে থাকা, শাফকাতের সঙ্গে ঝাঝালো কণ্ঠে কথা বলা এসব মেনে নিয়েছিলেন তিনি। ভেবেছিলেন অতীত নিয়ে মেয়েটার যন্ত্রণার শেষ নেই। স্বাভাবিক হোক সে। তাই বলে ৮ মাসেও স্বাভাবিক হবে না। ছেলেটাকে তো আর এমনি এমনি বিয়ে দেননি তিনি। সেদিন সাবাকে নিজের ঘরে ডেকে আদুরে গলাতেই কতগুলো উপদেশ দিলেন। সে সকল উপদেশের সারমর্ম, স্বামীর প্রতি দায়দায়িত্ব পালন করতে না পারলেও প্রত্যেকটা মেয়ের উচিত তাকে সম্মান করে চলা। সাবাও সতর্ক হয়ে গেল। এই মুহূর্তে এমন কিছু করা যাবে না যাতে এ বাড়ির কেউ তাকে সন্দেহ করে, তার ওপরে অসন্তুষ্ট থাকে। এরপর থেকে মাঝে মধ্যেই নিজ থেকে শাফকাতকে বলে তাকে অফিসে নামিয়ে দিতে। পুরোটা পথ দুজনে টু শব্দ পর্যন্ত করে না। একসঙ্গে যায়, এই যা। এদিকে ফাহিমের বদৌলতে কাজ বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশিদের পক্ষে অস্ট্রেলিয়ায় স্থায়ী চাকরি পাওয়া সহজ কথা নয়। তবে ফাহিম তার চেনাজানা কাজে লাগিয়ে যোগাযোগ করল ক্যানবেরার পরিচিত একটা পত্রিকার সঙ্গে। সাবার সিভি দেখে তারা মুগ্ধ না হয়ে পারল না। তাদের সাবার তৈরি করা কতগুলো রিপোর্টও পাঠানো হলো, সাবটাইটেল জুড়ে দিয়ে। সব মিলিয়ে প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট হলে সাবাকে ইন্টারভিউয়ের জন্যে ডাকা হলো। ইন্টারভিউ হবে অনলাইনে। সেদিন যথেষ্ট সতর্ক অবলম্বন করল সাবা। বাড়িতে বসে ইন্টারভিউ দেওয়ার প্রশ্নই ওঠে না। অফিসের ওপরেও রয়েছে শাফকাতের জহুরি দৃষ্টি। অগত্যা অরুণের বাড়িতে গিয়ে ইন্টারভিউটা দিল সাবা। অরুণকে তার প্ল্যান সম্বন্ধে কিছুই জানায়নি সাবা। এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করতে পারছে না সে। যদিও অরুণকে অবিশ্বাসের কোনো কারণ নেই, তবুও ভয় হয় কোনো না কোনোভাবে যদি শাফকাত জেনে যায়। সাবা অরুণকে আরেকটা গল্প বানিয়ে বলেছে। বলেছে, বিদেশি এক ব্যবসায়ীর অনলাইন ইন্টারভিউ নিতে এসেছে। ব্যাকগ্রাউন্ড হিসেবে অরুণের ঘরটা সুন্দর লাগবে বলে এ বাড়িতে আসা। একটা মিথ্যা বললে তার পরপর অনেকগুলো মিথ্যা বলে যেতে হয়। পদে পদে এত মিথ্যা বলতে অসম্ভব খারাপ লাগছে সাবার। কিন্তু কিছুই করার নেই। মুক্তির জন্যে এতটুকু খারাপ লাগা তো সহ্য করতেই হয়। তবে কি সাবা ভয় পাচ্ছে শাফকাতকে? না, না। ভয় সে কাউকেই পায় না। ভয় হচ্ছে নিজের বন্দি দশার কথা ভেবে, কোনোক্রমে শাফকাতের কাছে ধরা পড়ে গেলে নিজের পরিণতির কথা ভেবে। বিদেশি পত্রিকার সম্পাদক হাজার মাইল দূর থেকেও বুঝতে পারলেন যে মেয়েটি তার পত্রিকায় চাকরির প্রত্যাশা করছে, সে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন। একজন সাংবাদিকের বুদ্ধিমত্তা তার সব থেকে বড় হাতিয়ার। ইন্টারভিউয়ের সপ্তাহখানেকের পরই কনফার্মেশন লেটার পেয়ে গেল সাবা। তাদেরকে সম্পূর্ণ নতুন একটা ইমেইল অ্যাড্রেস দিয়েছিল সে, যা কিছুদিন আগেই অফিসে বসে ফাহিমের ল্যাপটপ থেকে খুলেছিল। যা কোনোভাবেই শাফকাতের জানার কথা নয়। কনফার্মেশন লেটার পাওয়ার পর ফাহিমের প্রতি বিশ্বাস বেড়ে গেল সাবার। ছেলেটা কাজের আছে তাহলে। শাফকাত হঠাৎ মালয়েশিয়ায় গেল একটা বিজনেস ডিলের জন্যে। সে দেশে না থাকলে সাবার নিরাপত্তায় এতটাও কড়াকড়ি থাকে না। বিদেশে বসে কাজের চাপে শাফকাত তার ওপরে নজরদারি করারও অবকাশ পায় না। সুযোগের সদ্ব্যবহার করে সাবা ভিসার আনুষ্ঠানিকতায় ব্যস্ত হয়ে পড়ল। এ দেশে অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস নেই। ভিএফএসের অফিসে তাকে যেতে হলো ইন্টারভিউয়ের জন্যে। কাগজপত্রের হাজারটা ঝুট ঝামেলা। সব ঝামেলা ফাহিম নিজেই সামাল দিল। এ মাসে তার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। সাবাকে সাহায্য করবে বলে নিজের ফিরে যাওয়াও পিছিয়ে দিল। ভিসার আনুষ্ঠানিকতার জন্যে পাসপোর্ট সাবার কাছে নেই। যদিও অস্ট্রেলিয়া থেকে ই ভিসা পাঠানো হবে তাকে, তবুও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্যে পাসপোর্টটা সেখানেই জমা রাখা হয়েছে।
শাফকাত মালয়েশিয়া থেকে ফেরার কিছুদিন পরের ঘটনা। ছাদের ওই কথোপকথনের পর সেদিনই প্রথম নিজ থেকে কথা বলতে এলো। ব্যস্ত ভঙ্গিমায় বলল, সাবা, তোমার পাসপোর্টটা লাগবে। মনে মনে ভূত দেখার মতো চমকে উঠল সাবা। শাফকাত হঠাৎ তার পাসপোর্ট চাচ্ছে কেন? কিছু টের পেয়ে গেল কি তাহলে? মনে মনে চমকে উঠল বাইরে যথেষ্ট স্বাভাবিক থেকেই সাবা বলল, কেন? শাফকাত গম্ভীর গলায় বলল, মা আমার আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করব। ওরা বছরে একবার ওখানে খালার কাছে যায়। তোমার ইচ্ছা হলে তুমিও যাতে যেতে পারো, তাই তোমার ভিসার অ্যাপ্লিকেশনও করব। মনে মনে ঢোক গিলল সাবা। সত্যির মতো করে মিথ্যা বলার মতো কঠিন কাজে পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেই মিথ্যা যদি বলা হয় শাফকাতের মতো চতুর ব্যক্তির কাছে, তাহলে তো কথাই নেই। সাবা মুহূর্তেই মনে মনে কথা সাজিয়ে বলল, আমার ভিসার অ্যাপ্লিকেশন তো করতে পারবেন না। আমার পাসপোর্টের মেয়াদ শেষ। রিনিউ করানো হয়নি। শাফকাত তীক্ষ্ণ স্বরে বলল, তাহলে রিনিউ করিয়ে আনো। আমি পাসপোর্ট অফিসের সাথে কথা বলে রাখছি। আবারও ধক করে কেঁপে উঠল সাবার বুকটা। নিজের চেয়ে হাজারগুণ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় নামাটাই তার ভুল হয়েছে। ভুল হোক আর ঠিক, এবার যখন এই প্রতিযোগিতায় সাবা নেমে গেছে, তখন আর পেছনে ফিরে তাকাবার সুযোগ নেই। সাবা কম্পিত স্বরে স্বাভাবিকতার ছোঁয়া এনে বলল, আপনাকে অযথা এত ঝামেলা নিতে হবে না। আমি নেক্সট উইকেই বাবা মায়ের সঙ্গে রিনিউ করতে যেতাম। ওদের পাসপোর্টেরও মেয়াদ শেষ। পাসপোর্ট অফিসে বাবার পরিচিত লোক আছে, একদিনেই কাজ হয়ে যাবে। শাফকাতের চোখ মুখ দেখে মনে হচ্ছে সাবার কথাগুলো সে বিশ্বাস করছে না। আবার অবিশ্বাসের সুযোগও নেই। কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি সাবার গতিবিধি লক্ষ্য করে শাফকাত বলল, ঠিক আছে। রিনিউ করে পাসপোর্ট হাতে পেলেই আমাকে দেবে। সাবা বাধ্য মেয়ের মতো বলল, জি আচ্ছা। শাফকাত চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল সাবা। প্রকৃতি পদে পদে বাঁচিয়ে দিচ্ছে তাকে। কিন্তু এভাবে আর কতদিন? যা করার খুব দ্রুত করতে হবে। উফ, ভিসাটা কবে যে হাতে আসবে? এই যে হুট করে সাবার বদলে যাওয়া, লক্ষ্মী মেয়ে স্বরূপ আচরণ করা, শাফকাতের হাতে হ্যাঁ এবং নাতে না মেলানো, এসবে কি শাফকাত সন্দেহ করছে না, নির্ঘাত করছে? সাবা প্রায়ই চাইছে তার সন্দেহটা বাড়তে না দিতে। হঠাৎ ফাহিম একদিন জানালো জরুরি প্রয়োজনে তাদের দেখা করা দরকার। সাবার নতুন ওই ফোন নম্বরের মাধ্যমেই যোগাযোগ চালিয়ে যাচ্ছিল তারা। নিতান্ত প্রয়োজন ছাড়া দেখা করার কথা ফাহিম নিশ্চয়ই বলবে না। পূর্বের কৌশল মোতাবেক একদিন সাবা মা-বাবার বাড়িতে বেড়াতে গেল। পরদিন ভোরবেলা বেরিয়ে গেল পথপদ্ম ফাউন্ডেশনের উদ্দেশ্যে। ফাহিম যথারীতি আগেভাগেই উপস্থিত ছিল এনজিওর ছাদে। এক কথা দু কথা হতেই সাবা চিন্তিত গলায় বলল, যদি ভিসা না পাই? ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আরে পাবে পাবে। ওখান থেকে চাকরির কনফার্মেশন লেটার এসে গেছে। তোমার ভিসা ঠেকায় কে? সাবার চোখ মুখ থেকে তবুও দূর হলো না চিন্তার রেশ। ফাহিম সতর্ক কণ্ঠে বলল, কেন? তোমার হাজবেন্ড কিছু বুঝতে পেরেছে নাকি? সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, না। কিন্তু বুঝতে কতক্ষণ? এসব বাদ দাও সাবা। এত দুশ্চিন্তা করে বেঁচে থাকা যায় নাকি? তোমার এই প্ল্যানে মারাত্মক রিস্ক আছে। তবুও তো প্ল্যানটা নিয়ে এগিয়ে যাচ্ছ তুমি, তাই না? সাবা অন্যমনস্ক কণ্ঠে বলল, হো। ভুল কিছু বলেনি ফাহিম। অযথাই কারণে অকারণে আতঙ্কিত হয়ে উঠছে সে। রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না আতঙ্কে। ভাঙা ভাঙা স্বপ্ন দেখে উঠে পড়ছে বারবার। মনে একটাই ভয়, একটাই চাপা আতঙ্ক, এই বুঝি শাফকাত সব জেনে গেল। চিরতরে বন্দি করে ফেলল তাকে অদৃশ্য খাঁচায়। দমবন্ধকর দৃশ্যগুলো কল্পনা থেকে ঝেড়ে ফেলে সাবা বলল, তুমি হঠাৎ কেন ডাকলে সেটা বলো। ফাহিম ইতস্তত করে বলল, জরুরি একটা বিষয়ে আলাপ করার ছিল সাবা। সাবা সাগ্রহে বলল, কি বিষয়? ফাহিম আবারও কতক্ষণ ইতস্তত করল। মনে মনে বড্ড বিরক্ত হয়ে উঠল সাবা। এই ছেলের ভাবভঙ্গি দেখলে যেন মনে হয় সাবা তার স্কুলের হেডমিস্ট্রেস। তাকে কোনো কিছু বলতে গেলেই ভয় অস্থির হয়ে ঘাম ঝরাতে হবে। ফাহিম ইনিয়ে বিনিয়ে বলল, তোমার নিজস্ব সম্পত্তির পরিমাণ কত হবে? সাবা ভ্রু কুঁচকে বলল, আমার সম্পত্তি দিয়ে কি হবে? ফাহিম কম্পিত স্বরে বলল, আহা, অন্য একটা দেশে নতুন জীবন শুরু করতে যাচ্ছ। এমনি এমনি তো হবে না। তোমার সব সম্পত্তি ট্রান্সফার করতে হবে তো।
সেজন্যই পরিমাণটা জানতে চাইলাম। সাবা খানিকক্ষণ ভেবে বলল, হবে 2-3 কোটির মতো। ফাহিম হতাশ গলায় বলল, মাত্র? সাবা তীক্ষ্ণ স্বরে বলল, 2-3 কোটি মাত্র। ফাহিম তার কণ্ঠের তীক্ষ্ণতায় থতমত খেয়ে বলল, না মানে, কিছু মনে করো না সাবা। তুমি যে ধরনের ফ্যামিলিতে বিলং করো, আমি ভেবেছিলাম তোমার সম্পত্তি আরো বেশি হবে। সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুষ্ক গলায় বলল, আমার বাবা সারা জীবন যা জমিয়েছে সব একটা বাড়ি বানিয়েই শেষ। ওই বাড়িটা আমার নামে আছে। বাড়ি তো অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারবো না। বাড়ি বাদে 2-3 কোটি টাকা পেয়েছি কাবিনার আমার দাদার একটা উইল থেকে। ফাহিম কৌতূহলী গলায় বলল, আর হাসব্যান্ডের কাছ থেকে কিছু পাওনি? সাবা বিরক্তিভরা কণ্ঠে বলল, তার কাছ থেকে পাওয়া সম্পত্তি নিয়ে তার বাড়ি থেকেই পালিয়ে যাব। না ঠিক আছে। যা আছে তাই মোর দ্যান এনাফ। কিন্তু সাবা, সরাসরি এতগুলো টাকা নিয়ে তুমি বিদেশে যেতে পারবে না। পারমিশন ছাড়া ব্যাংকেও ট্রান্সফার করতে পারবে না। পারমিশন পাওয়ায় আবার অনেক ভেজাল। সাবা চিন্তিত গলায় বলল, তাহলে তোমাকে সব টাকার জুয়েলারি কিনতে হবে। জুয়েলারি? হ্যাঁ, গোল্ড জুয়েলারি। এগুলো বিদেশে পার করে দেওয়া কোনো ব্যাপার না। সাবা অবিশ্বাসের সুরে বলল, কিন্তু ফাহিম, আমি যত দূর জানি অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে এত টাকার গোল্ড নিয়ে যাওয়া যায় না। আমরা তো আর নিয়ে যাব না সাবা। অন্য কেউ নিয়ে যাবে। মানে? ফাহিম দৃঢ় ভঙ্গিতে বলল, আমার ওপর বিশ্বাস আছে তো নাকি সাবা? তুমি কোনো চিন্তা করো না। অস্ট্রেলিয়ায় ল্যান্ড করার সঙ্গে সঙ্গে তোমার জুয়েলারি তুমি বুঝে পাবে। সাবার বুঝতে অসুবিধা হলো না, গয়নাগুলো ওই দেশে নিয়ে যাওয়ার জন্যে যে পথ ফাহিম আপন করে নিতে যাচ্ছে তা মোটেও বৈধ নয়। সাবা ভ্রু কুঁচকে বলল, ফাহিম আমি জানি না তুমি কি করতে চাচ্ছ, কিন্তু আমি যদি কোনোভাবে ঝামেলায় পড়ি। সাবা কথাটা শেষ করার আগেই ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, কোনো ঝামেলায় পড়বে না সাবা। ট্রাস্ট মি। সাবার চোখ দুটো থেকে অবিশ্বাসের রেশ এখনো কাটছে না। ফাহিম আবারও বলল, জুয়েলারি কিনে তোমার কাছেই রেখে দিও। ফ্লাইটের দিন আমাকে দিলেই হবে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। ফাহিমকে শতভাগ বিশ্বাস সে করে না। তবে এই মুহূর্তে তাকে বিশ্বাসযোগ্য একমাত্র মানুষটিই সে। কি আজব এক গোলকধাঁধায় আটকা পড়ে গেল সাবা। ভিসা হাতে পাওয়ার পরই মনোবল বাড়ল সাবা। বেড়ে গেল ফাহিমের প্রতি অগাধ বিশ্বাসও। অফিস থেকে প্রায়ই শপিং মলে যায় সে। একটু একটু করে দামি দামি সব সোনার গয়না কিনে আনে। এই নিয়েও শাফকাতের সন্দেহের মুখোমুখি হতে পারে বলে একদিন ব্রেকফাস্টের টেবিলে সাবা নিজ থেকেই জানালো, আজকাল কত হাই প্রোফাইল পার্টিতে যেতে হয় তাকে। কিন্তু পার্টিতে যাওয়ার মতো গয়না বা পোশাক কোনোটাই তার তেমন নেই। সেজন্যেই প্রায় শপিংয়ে যায়। শাশুড়ি মায়েরা নাকি পুত্রবধূর বিলাসিতা সহ্য করতে পারেন না। আতিয়া আলম এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। সাবার শপিংয়ে যাওয়ার বিষয়ে তিনি ইতিবাচকভাবেই দেখলেন। ভাবলেন মেয়েটা হয়তো নিজ থেকেই নিজের বিক্ষিপ্ত মনটাকে শান্ত করবার চেষ্টা করছে। সাবার সে কথা শুনে ব্রেকফাস্ট সেরে শাফকাত তার একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিল তার হাতে। এই প্রথম সুপ্ত অপরাধবোধের হাওয়ায় গা ভাসালো সাবা। সে যা বলছে ছেলেটা তাই বিশ্বাস করছে। তাকে ফাঁকি দিয়ে এত বড় একটা ছক সাজানো কি ঠিক হলো? আবার পরমুহূর্তেই মনে হলো, অবশ্যই ঠিক হয়েছে। ভয়ঙ্কর এই সিদ্ধান্ত ইচ্ছা করে নেয়নি। নিতান্তই বাধ্য হয়ে নিয়েছে। শাফকাতের মানসিক অত্যাচারের পরিণাম তার এই সিদ্ধান্ত। ক্রেডিট কার্ডটা সামলে রেখে দিল সাবা নিজের ঘরের ক্লোজেটে। সে চলে গেলে যাতে সহজেই খুঁজে পাওয়া যায় এই জিনিস। আজকাল বড্ড ব্যস্ত থাকে শাফকাত। সকালবেলা ওই যে বেরিয়ে যায়, ফিরে আসে গভীর রাতে। সাবার প্রতি কড়াকড়ি, নজরদারি একেবারেই কমে এসেছে। হয়তো তার লক্ষ্মী মেয়ে স্বরূপ আচরণের কারণেই এখন আর আগের মতো সন্দেহের স্পৃহা পায় না। সাবার জন্যে অবশ্য ভালোই হয়েছে। শাফকাত যতক্ষণ বাড়িতে থাকে, ততক্ষণ প্রবল আতঙ্ক আর ভয় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে তাকে। সে বাড়ি থেকে বেরিয়ে গেলেই শান্তি। এরই মাঝে একদিন সাবা জানতে পারল আগামী মাসের 16 তারিখে শাফকাত ইন্ডিয়ায় যাচ্ছে। বর্ষর একটা বিজনেস ডিল পেতে পারে সে। সেই ডিলের জন্যেই তার এত তোড়জোড়, এত ব্যস্ততা। ধোক করে কেঁপে উঠল সাবার বুকটা। উত্তেজনায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই মোক্ষম সুযোগ। শাফকাত ইন্ডিয়ায় 5 দিন থাকবে।
এই 5 দিনের মধ্যেই নিজের হারিয়ে যাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে। ফাহিমকেও তারিখটা জানিয়ে দিল সে। ফাহিম অপর প্রান্ত থেকে জানালো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে টিকিটসহ অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যবস্থা সে করছে। বাংলার বাতাস সাবাকে অনেক দিয়েছে। তার সাংবাদিক হওয়ার স্বপ্নটা পূরণ করেছে এই নিউজ চ্যানেল। তাদেরকে কিছু না জানিয়ে হুট করে পালিয়ে যেতে পারে না সাবা। আজ তাই সে রেজিগনেশন লেটার নিয়ে এসেছে ক্রাইম ডিপার্টমেন্টের প্রধান এডিটর আফসানা করিমের কেবিনে। আফসানা সাবার রেজিগনেশন লেটার হাতে পেয়ে কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে বসে রইলেন। বাংলার বাতাস এর সব থেকে সম্ভাবনাময়ী সাংবাদিক সাবা। চাকরির বয়স সবে 1 বছর হয়েছে, ইতোমধ্যেই ছুঁয়েছে সফলতার উজ্জ্বলতা। এমন একজন সাংবাদিকের আচমকা চাকরি ছেড়ে দেওয়াটা সহজে মেনে নেওয়া যায় না। আফসানা বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে বললেন, এসবের মানে কি সাবা? হুট করে চাকরি ছেড়ে দেওয়ার মানে কি? ইউরি ওয়ান অফ চা ব্রিলিয়ান্ট মিন্ড শো হবে। সাবা ইতস্তত করে বলল, আপা চাকরিটা করতে আমার আর ভালো লাগছে না। কথাটা পুরোপুরি মিথ্যাও নয়। ইদানিং সত্যিই সাংবাদিকতার প্রতি আগের সে টান অনুভব করে না সে। যদিও এর কারণ তার অজানা নয়। কারণ হলো মনের বিক্ষিপ্ততা। আফসানা আক্ষেপের সুরে বললেন, এটা কোনো কথা হলো? তুমি তো টিনেজারদের মতো কথা বলছো। চাকরি করতে ভালো লাগছে না বলে চাকরি ছেড়ে দিতে হবে? একবারও ক্যারিয়ারের কথা ভাববে না? সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বিনয়ী গলায় বলল, আপা শুরুর দিকে চাকরিটা নিয়ে যে থ্রিল আমার মধ্যে ছিল এখন আর সেটা নেই। আগ্রহ ছাড়া কাজ করলে আমি তো চ্যানেলকে আমার সেরাটা দিতে পারবো না। চ্যানেলের প্রতিও এটা অন্যায়। আমি আগ্রহ ছাড়া কাজ করে যাব, এর থেকে ভালো এমন কেউ আমার জায়গায় আসুক যে আগ্রহ নিয়ে চ্যানেলকে নিজের সেরাটা দিবে। সাবার কথাগুলো শুনে আফসানা হতাশার দীর্ঘশ্বাস ফেলে বললেন, জাস্ট আনবিলিভেবল। সাবা চুপ করে রইল। বাংলার বাতাস যে তাকে সহজে ছাড়বে না, এটা সে আগেই বুঝেছিল। আফসানা হঠাৎ থমথমে গলায় বললেন, ফ্যামিলি থেকে কোনো চাপ নেই তো? সাবা দৃঢ় গলায় বলল, না, না আপা। এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আফসানা সন্দেহের সুরে বলল, সত্যি করে একটা কথা বলো তো সাবা। কি? অন্য কোথাও চাকরি খুঁজছো? সাবা হাসি মুখে বলল, একদমই না আপা। বাংলার বাতাসে সাংবাদিকতা করা আমার স্বপ্ন ছিল। স্বপ্নের চাকরি ছেড়ে আর কোথায় যাব? আমি সত্যিই এই মুহূর্তে কোনো চাকরি করতে চাচ্ছি না। আফসানা কোনোভাবেই সাবাকে রাজি করাতে না পেরে ফ্যাকাশে গলায় বললেন, আমি বলবো কয়েকটা দিন সময় নাও সাবা। চিন্তাভাবনা করে দেখো। হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কোনো কাজের কথা নয়। সাবা ভদ্রভাবে বলল, আপনি চাইলে সময় নিতেই পারি আপা। কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। আবারও দীর্ঘশ্বাস ফেললেন আফসানা। এই চ্যানেলে আবার কবে সাবা আমিরের মতো গুণী, দক্ষতাসম্পন্ন সাংবাদিক আসবে কে জানে। বেশ। তবে একটা কথা মনে রেখো সাবা, বাংলার বাতাসের দরজা সব সময় তোমার জন্যে খোলা। উইশ ইউ অল দ্য বেস্ট। সাবার চাকরি ছাড়ার সংবাদে আফসানার মতোই বিস্মিত ও হতাশ হলো চ্যানেলের অন্যান্য সাংবাদিকরা। অফিসে আজই সাবার শেষ দিন নয়। এ মাস শেষ হতে আরও 9 দিন বাকি। এই দিনগুলোতে অফিস করবে সে। তবুও তার কলিগরা এমনভাবে তার সঙ্গে দেখা করতে এলো, যেন আজই তার শেষ দিন। অফিস শেষে সাবাকে পিক করতে এলো শাফকাত। আগে থেকেই বলে রেখেছিল শাফকাত, আজ অফিসে তার খুব একটা কাজ নেই বলে দ্রুত বাড়ি ফিরবে, ফেরার পথে সাবাকেও নিয়ে যাবে। সাবা গাড়ি উঠে বসার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে তার দিকে প্রশ্ন ছুড়ে দিল শাফকাত, তুমি চাকরি ছেড়ে দিয়েছ? সাবার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। এই প্রশ্নের কারণে নয়, অন্য এক চিন্তায়। শাফকাত তার গতিবিধি সর্বক্ষণ নজরে রাখে। তার চাকরি ছাড়ার খবরটাও মুহূর্তেই পৌঁছে গেছে তার কানে। আর ওদিকে বিদেশি এক পত্রিকায় তার চাকরি হলো, ভিসা হলো, শাফকাত কিছুই জানল না। সত্যিই সাবা যথেষ্ট সতর্ক অবলম্বন করেছে বলে? নাকি আর কিছুই ভাবতে পারল না সাবা? আর কি বা কারণ থাকবে? সত্যিই সে বাড়াবাড়ি রকমের সতর্ক অবলম্বন করেছে। এজন্যেই কিছুই টের পায়নি শাফকাত। অন্যমনস্ক সাবাকে দেখে শাফকাত জিজ্ঞাসু গলায় বলল, সাবা? সাবা সংবিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ। চাকরি ছেড়ে দিয়েছ তুমি? সাবা ক্ষীণ দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ। শাফকাত গাড়ি স্টার্ট দিতে দিতে ভ্রু কুঁচকে বলল, কেন?
সাবা মলিন কণ্ঠে বলল, এমনি, ভালো লাগছিল না। সাফকাত ক্ষীণ সন্দেহের সুরে বলল, কিন্তু তুমি তো তোমার কাজ নিয়ে অনেক এনথুসিয়াস্টিক ছিলে। সাবা শুকনো গলায় বলল, এখন সব এনথুসিয়াসম শেষ। ঠিক করেছি এখন থেকে সারাদিন বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে থাকব। আপনার কোনো সমস্যা আছে? সাফকাত ভাবলেশহীন কণ্ঠে বলল, না, আমার আবার কি সমস্যা থাকবে। দেখতে দেখতে পরের মাসটাও এসে গেল। আজ 16 তারিখ। সকালের ফ্লাইটে কলকাতায় যাচ্ছে সাফকাত। দুদিন পরই মধ্যরাতের ফ্লাইটে অচেনা শহরে পাড়ি জমাতে যাচ্ছে সাবা, নতুন জীবনের আকাঙ্ক্ষায়। যে জীবনে কোন প্রকার ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না, দীর্ঘশ্বাস থাকবে না। ফ্লাইটের উদ্দেশ্যে বের হওয়ার আগ মুহূর্তে সাফকাত পা রাখল বাড়ির লাইব্রেরি। চাকরিবিহীন জীবনের অলস সময়গুলো সাবা এখানেই কাটায়। আচমকা সাফকাতকে দেখে চমকে উঠল সাবা। সাফকাত দৃপ্ত পায়ে তার দিকে এগিয়ে এসে বলল, নিজের খেয়াল রাখবে সাবা। সাবা অবাক গলায় বলল, প্রায়ই তো বিদেশে যান, কখনো তো এই কথা বলেন না। সাফকাত পূর্বের গাম্ভীর্য গলায় ধরে রেখেই বলল, কখনো বলি না বলে কি আজও বলা যাবে না। সাবা কয়েক মুহূর্ত ঘোরগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সাফকাতের দিকে। এই মানুষটাকে আজও বুঝে উঠতে পারল না। যে বাইরে যেমন কঠোর গম্ভীর, ভেতরেও কি ঠিক তেমন। মনে মনে সাবাকে সে ঘৃণা করে। নাকি? না, ভালোবাসার কোনো সুযোগ নেই। সাবা মলিন হাসি হেসে বলল, যাবে। রাখবো নিজের খেয়াল। আপনিও নিজের খেয়াল রাখবেন। এটাই দুজনের শেষ কথোপকথন। শেষবারের মতো যেন একে অপরকে বিদায় জানাচ্ছে। মনে মনে সাবা বলল, আজকের পর যেন আপনার সঙ্গে কোনোদিনও আমার দেখা না হয় শাফকাত আলম। শাফকাত বেরিয়ে যাওয়ার পর ধীরে সুস্থে বাড়ি থেকে বের হলো সাবা। প্ল্যান বাস্তবায়নের কোনো কাজে নয়। গেল সে তার ভাইয়ার কাছে। এই জায়গাটায় যতবারই এসেছে, ততবারই হৃদয়টা দুমড়ে মুচড়ে গেছে। আজও তার ব্যতিক্রম হলো না। কাঁদতে পারল না সাবা। কাঁদতে সেদিনও পারেনি, যেদিন অভিমানী ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। আহনাফের কবরের পাশে দীর্ঘক্ষণ নিঃশব্দে বসে রইল সাবা। মনে মনে কেবল একটা কথাই বলল, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি ভাইয়া। কিন্তু তুমি আমার সঙ্গে সব সময় থাকবে, সব সময়। নিস্তব্ধ রাস্তায় গাড়ি চলছে। যতদূর চোখ যায়, জন্মানবের দেখা মেলে না। রাস্তার ডান পাশে অর্ধনির্মিত কতগুলো বিল্ডিং, বাম পাশে কাশবন। গাড়িটা ফাহিমের। মেইন রোডে নাকি আজ প্রচুর যানজট। তাই শর্টকাট হিসেবে এই রাস্তাটা বেছে নেওয়া। সাবার বুক টিপ টিপ করছে। গাড়িতে এসি চলছে, তবুও ঘামছে মেয়েটা। কাঙ্ক্ষিত মুক্ত জীবন কিছুক্ষণের দূরত্বে মাত্র। এই জীবনের আজ এখন থেকেই স্পর্শ করছে তাকে। বন্য উচ্ছ্বাসে ভেসে বেড়ানো উচিত তার। উচ্ছ্বাস আছে বটে, তবে সেই সঙ্গে আছে ভয়। দেশ ত্যাগ করার আগ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। আচ্ছা, দেশ ত্যাগ করার পরও কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সে? শাফকাত তো সবটাই জানতে পারবে। সাবা কোথায় গেছে, কিভাবে গেছে। আবারও যদি ধরে এনে অদৃশ্য ওই খাঁচায় বন্দি করে ফেলে তাকে। কোলের ওপরে থাকা লেদারের ব্যাকপ্যাকটা শক্ত করে চেপে ধরল সাবা। না, না, নেতিবাচক ভাবলেই নেতিবাচক হয়। শাফকাতকে নিয়ে আর ভাববে না সাবা। কিছুতেই না। তার ভাবনায় কেবলই স্থান পাবে সামনে পড়ে থাকা উজ্জ্বল ভবিষ্যৎ। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সাবা। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। রাস্তায় কোনো ল্যাম্পপোস্টও নেই। কতক্ষণে তারা এয়ারপোর্টে পৌঁছায় কে জানে। এভাবে পালিয়ে যেতে তার খারাপ যে লাগছে না তা নয়। মা বাবাকে কিছুই বলে আসতে পারল না। শাফকাতের কাছ থেকে বিয়ের পর থেকে মানসিক যন্ত্রণা পেয়ে আসলেও তার শাশুড়ি আর ননদের কাছ থেকে অমায়িক ভালোবাসা পেয়েছে। তাদেরও কিছুই বলা হলো না। প্রাণের প্রিয় বান্ধবী অরুণের সঙ্গে তো যাওয়ার আগে শেষবারের মতো দেখাও করতে পারল না। অরুণ গেছে তার বাবা মায়ের সঙ্গে কক্সবাজারে বেড়াতে। তাকে এসব কিছুই জানায়নি সাবা। কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে হলো শুধুমাত্র ওই একটা মানুষের জন্যে। তার জীবনটাকে এভাবে তছনছ করে দিয়ে কি আনন্দ পেল শাফকাত। তছনছ হয়ে গেলেও আবারও নতুন করে গড়ে নেবে সাবা। বিদেশের মাটিতে তার নতুন জীবনে থাকবে ঔজ্জ্বল্যের ছড়াছড়ি। গাড়িটা হঠাৎ থেমে গেল। ফাহিম কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। সাবা চিন্তিত ভঙ্গিতে বলল, কি হলো?
ফাহিম শান্ত ভঙ্গিতে বলল, দাঁড়াও, নেমে দেখছি। ফাহিম গাড়ি থেকে নেমে গাড়ির হুড ওপরে তুলে কি যেন নাড়াচাড়া করছে। বিরক্তিতে গা জ্বলে গেল সাবার। আগেই ফাহিমকে বলেছিল এয়ারপোর্টে যাওয়ার জন্যে নিজেদের গাড়ি ব্যবহার না করে সিএনজি বা উবার ব্যবহার করতে। ফাহিমই জোর দিয়ে বলেছিল, আমার গাড়ি থাকতে আমরা সিএনজিতে করে এয়ারপোর্টে যাব। ভাবটা এমন যেন এই দুনিয়ায় গাড়ি তার একারই আছে। ফাহিমের ওপর বিরক্ত হতে গিয়েও হতে পারল না সাবা। অতীতের তিক্ততা ভুলে ছেলেটা যে তার এত বড় উপকার করেছে তাই অনেক। ফাহিম গাড়ির হুড নামিয়ে রেখে সাবার জানালার পাশে এসে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে বলল, ইঞ্জিনে সমস্যা। সাবার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার জীবনে পদে পদে কেবল বিপদ। এখান থেকে এয়ারপোর্ট না জানি কত দূরের রাস্তা। শুকনো ঢুক গিলে সাবা বলল, এখন। ফাহিম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো হাঁটা শুরু করি। সামনে কিছু না কিছু পেয়ে যাব। আর গাড়ি? বাসায় ড্রাইভারকে জানাচ্ছি, এসে নিয়ে যাবে। ওর কাছেও চাবি আছে। সাবা গাড়ি থেকে নামতে নামতে বিরক্ত গলায় বলল, তোমার গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। ব্যাকপ্যাকটা কাঁধে ঝুলিয়ে নিল সাবা। গয়নাগাটি সহ তার প্রয়োজনীয় জিনিসগুলো এর মধ্যেই রয়েছে। বাড়ি থেকে পুরনো বসের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছে। তার বাড়িতে নিশ্চয়ই সুটকেস নিয়ে যাওয়া যায় না। আফসানা করিমের বাড়িতে সাবা চলেও গিয়েছিল। শাফকাতের নিয়োগ করা ড্রাইভার এবং বডিগার্ডও ছিল সঙ্গে। বাড়ির সামনে নেমে সাবা তাদেরকে কোথাও গিয়ে চা খেয়ে আসার জন্যে বলে। আফসানার ফ্ল্যাটে না গিয়ে বাড়ির গ্যারেজে কতক্ষণ হাঁটাহাঁটি করে সাবা। তারা চা খেতে চলেও যায়। ওই ফাঁকে ফাহিম চলে আসে বাড়ির সামনে। চোখের পলকে গাড়িতে উঠে যায় সাবা। কাশবন ঘেঁষে পাশাপাশি হাঁটছে দুজনে। দুহাতে ব্যাকপ্যাকের বেল্ট শক্ত করে চেপে ধরেছে সাবা। অচেনা অদৃশ্য শীতল একটা হাওয়া বয়ে গেল তার শিরদাঁড়া বেয়ে। নিজের মুখটা সে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে নিশ্চিতভাবে বলতে পারে তার চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠেছে। গলা শুকিয়ে যাচ্ছে একটু পর পর। আচমকা এই ভয়ের দমকা হাওয়া এলো কোত্থেকে? ভয়ের কি বা আছে? একটু পরেই তারা রিকশা বা সিএনজি পেয়ে যাবে। সেটা নিয়ে সোজা এয়ারপোর্ট। মনে মনে নিজেকে নিজেই অভয় দেওয়ার চেষ্টা করল সাবা। হয়তো ভয়টা এই থমথমে গুমোট পরিবেশের কারণে। দূরে কয়েকটা কাক কর্কশ সুরে গলা ফাটাচ্ছে। সেই শব্দ এই মুহূর্তে ভীতিকর ঠেকেছে সাবার কাছে। কথা বললে হয়তো অহেতুক এই ভয় কাটবে। নীরবতা ভঙ্গ করে সাবা তাই বলল, তুমি না বলেছিলে ফ্লাইটের আগে জুয়েলারিগুলো তোমাকে দিতে? ফাহিম শীতল গলায় বলল, আপাতত তোমার কাছেই রাখো। সময় হলে আমি নিয়ে নেব। অবাক লাগলো সাবার। অন্যরকম লাগলো ফাহিমের কণ্ঠস্বর। মনে হলো যেন এই মানুষটার কণ্ঠ আগে কখনো শোনেনি সে, আজই প্রথম শুনছে। চারপাশে চোখ বোলালো সাবা। বেশ দূরে কয়েকটা দোকানপাট দেখা যাচ্ছে। কিন্তু কোনো মানুষের দেখা মিলছে না। হয়তো ওগুলো বন্ধ। সাবা চিন্তিত গলায় বলল, ফাহিম, আমার মনে হয় না এখানে কিছু পাওয়া যাবে। আমরা। সাবাকে মাঝপথে থামিয়ে দিয়ে ফাহিম অন্যরকম গলায় বলল, আচ্ছা সাবা, একটা প্রশ্নের উত্তর দেবে? তার প্রশ্নের উত্তর দিল না সাবা। মস্তিষ্ক অন্য এক চিন্তায় জর্জরিত হয়ে গেল মুহূর্তেই। আবারও অন্যরকম লাগলো ফাহিমের গলাটা। এ যেন তার চেনা মানুষের চেনা কণ্ঠস্বর নয়, অচেনা কারো কণ্ঠ। ফাহিম বেশ দ্রুত হাঁটছে। তার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে সাবা। ফলে কিছুটা পিছিয়ে পড়ল। ফাহিম হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সাবার থেকে কিছুটা দূরে, তার মুখোমুখি। সাবার বুকটা ধক করে উঠল। সেও দাঁড়িয়ে পড়ল। হিমবাহের মতো জমে গেল তার সারা শরীর। দূরের ওই দোকানগুলো থেকে আসা আলোয় আবছা দেখা যাচ্ছে ফাহিমের মুখটা। তাতেও সাবা দেখল তার রক্তিম চোখ দুটো। প্রশ্ন করার অনুমতি না পেয়েও প্রশ্নটা করেই ফেলল ফাহিম, তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে ছিলে সাবা। ইউনিভার্সিটিতে থাকতে কেমন হিরোর মতো আমাকে ধরেছিলে বাপ রে বাপ। সেই তোমার হঠাৎ কি হয়ে গেল? সাবার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। বেশ বুঝতে পারছে, ভুল করে ফেলেছে সে। বিরাট বড় ভুল। এখন সে কি করবে? ছুটে পালাবে। কিন্তু তার দেহে যে বিন্দুমাত্র শক্তি নেই। কেউ যেন আঠা দিয়ে তার পায়ের জুতো দুটো মাটির সঙ্গে লাগিয়ে রেখেছে। সাবা কাপা কাপা গলায় বলল, মানে? ফাহিম বাঁকা হাসি হেসে বলল, মানে সেই বুদ্ধিরা সব তোমাকে টাটা বাই বাই বলে কোথায় চলে গেল।
সাবার মনে হলো ফাহিম তার সঙ্গে মজা করছে, ঠাট্টা করছে, ভয় দেখাচ্ছে। আবার পরমুহূর্তেই মনে হলো খুব খারাপ কিছু হতে যাচ্ছে তার সঙ্গে। খুব খারাপ। ফাহিম এক পা করে সাবার দিকে এগিয়ে এসে বলল, বিয়ে হয়েছে 1 বছরও হয়নি, মানলাম। কিন্তু যতদিন গেছে, তাতে তোমার বোঝা উচিত ছিল যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে সে কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষমতাবান। তুমি একটা বাড়তি নিঃশ্বাস ফেললেও খবর চলে যায় শাফকাত আলমের কাছে। আর এদিকে বিদেশে তোমার চাকরি হলো, ভিসা হলো, প্লেনের টিকিট কাটা হলো আর সে কিছুই জানল না। এটা কি করে হলো? কথা বলতেও কষ্ট হচ্ছে সাবার। তবুও প্রাণপণ চেষ্টা করে ক্ষীণ গলায় বলল, কারণ। অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো তার সারা শরীর। গলা থেকে স্বর বের হবার আর কোনো সুযোগই নেই। ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, বলো সাবা, ভয়ের কি আছে? সাবা কম্পিত স্বরে বলল, কারণ আমি সতর্ক ছিলাম। আচমকা হহ করে হেসে উঠল ফাহিম। সে হাসি আত্মা কাঁপিয়ে দিল সাবার। কেঁপে উঠল যেন সন্ধ্যার আকাশটাও। হাসি থামানোর কোন প্রকার চেষ্টা না করে ফাহিম বলল, তোমার সতর্ক কি? অন্য বাড়িতে বসে ইন্টারভিউ দেওয়া, নতুন ইমেইল অ্যাড্রেস দিয়ে বিদেশের সঙ্গে যোগাযোগ করা। তুমি তো এত বড় সাংবাদিক। তুমি বলো, এইসবে আদৌ কি কোনো কাজ হয়? পরপর কয়েকবার ঢোক গিলল সাবা। নিজের নেওয়া সতর্ক পদক্ষেপগুলোর ওপর তার সন্দেহ ছিল বটে। তবে ফাহিম আজ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর সত্যিই মনে হচ্ছে, এসব সতর্কতায় আদৌ কোনো কাজ হয় না। ফাহিম ঠোঁটে নাটকীয় হাসি টেনে বলল, সত্যিই যদি তোমার চাকরি হতো, অস্ট্রেলিয়ার পত্রিকা থেকেই খবর চলে আসতো শাফকাত আলমের কাছে। ভিসা হলে অফিস থেকেই খবর পেত। তোমার ইমেইল ট্র্যাক করার প্রয়োজন এতে পড়তো না। সাবা অস্ফুট স্বরে বলল, সত্যিই সত্যিই মানে? তুমি যার কাছে অনলাইনে ইন্টারভিউ দিয়েছ, সে অস্ট্রেলিয়ায় আমার পাশের বাড়িতেই থাকে। লোকটার নাম ডেভ। বেচারাকে 2টো বিয়ারের অফার দিতেই রাজি হয়ে গেল। আকাশ থেকে পড়ল সাবা। বিস্ময় তার চোখে মুখে তড়িৎ গতিতে খেলে বেড়াচ্ছে। বিস্মিত গলায় সাবা বলল, মানে কি? আমি তো। ফাহিম আবারও তাকে মাঝপথে থামিয়ে দিয়ে নাটকীয় হাসিটা বজায় রেখে বলল, কনফার্মেশন লেটার পেয়েছো? ওটা আমিই বানিয়ে এনেছি নীলক্ষেত থেকে। সাবা আতঙ্কিত গলায় বলল, কিন্তু ভিসা তো মিথ্যা হতে পারে না। আমি নিজে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। আবারও শুরু হলো আত্মা কাঁপিয়ে তুলবার মতো ফাহিমের সে হাসি। হাসিটা যেন একটু একটু করে চূর্ণবিচূর্ণ করে ফেলছে সাবাকে। তার শরীর থেকে সবটুকু প্রাণ যেন শুষে নিচ্ছে সে হাসি। সাবা আতঙ্কে এত জোরে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রেখেছে যে, রক্তের তামাটে স্বাদে তার গা গুলিয়ে উঠল। ফাহিম কোন মতে হাসি থামিয়ে বলল, তোমার পুরো জীবনটাই মিথ্যা সাবা। তোমার ভিসার অ্যাপ্লিকেশনই করিনি আমি কখনো। তোমার ভিসার জন্যে অ্যাপ্লাই করা হবে আর শাফকাত আলম জানবে না, এটা হতে পারে? নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে সাবার। নিজেকে বড্ড বুদ্ধিমতী মনে করত সে। আসলে সে বকার হদ্দ। মুক্তির আকাঙ্ক্ষায় তার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। বদবুদ্ধি সব লোপ পেয়েছিল। ফাহিমকে মনে হয়েছিল মুক্তির একমাত্র পথ প্রদর্শক। তাই তো সে যা বলেছে, অন্ধের মতো বিশ্বাস করে গেছে সাবা। ফাহিম আবারও বলল, আর যার কাছে ভিসার ইন্টারভিউ দিয়েছে, সে আমার আপন মামা। তাকে বেশি কিছু বুঝিয়ে বলতেও হয়নি, এক বাক্যে রাজি হয়ে গেছে তোমার সঙ্গে ইন্টারভিউয়ের অভিনয় করতে। তোমার ভিসা, প্লেনের টিকিট সবই নকল। সাবার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। ফাহিমের বিশ্বাসঘাতকতার জন্যে নয়, নিজের বন্দি দশার কথা ভেবে। মুক্তি আর পাওয়া হলো না তার। ফাহিম তো নির্ঘাত এই গয়নাগুলো নিয়ে পালিয়ে যাবে তাকে নিস্তব্ধ রাস্তায় ফেলে। ওদিকে সাবা তার ঘরের ড্রেসিং টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে এসেছে একটা 2 লাইনের চিরকুট। তার মুক্তোর মতো গোটা গোটা হাতের লেখায় সেখানে লেখা, আমি বহুদূরে চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করবেন না প্লিজ। নিশ্চয়ই সে চিরকুট বাড়ির কারো হাতে পৌঁছে যাবে। সাবাকে খোঁজার তোড়জোড়ও শুরু হয়ে যাবে। শাফকাতের কানের নির্ঘাত খবর পৌঁছে যাবে। এই পরিস্থিতিতে সে যদি আবারও বাড়িতে ফিরে যায়, তাহলে সবাই জেনে যাবে সাবা পালানোর চেষ্টায় করেছিল। এবার নেহায়েত সত্যিকারের খাঁচায় বন্দি করে রাখবে তাকে শাফকাত। সাবা বিড়বিড় করে বলল, কেন করলে এসব ফাহিম? ফাহিম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি ভেবেছিলে সাবা? আমি সব ভুলে গেছি।
চমকে উঠে সাবা তাকালো তার দিকে। ফাহিম আক্ষেপের সুরে বলল, নিজের হাতে আমার জীবনটা শেষ করে দিয়েছ তুমি। একবারও হাত কাঁপেনি তোমার। যে আঘাত তুমি আমাকে দিয়েছ তার ঘা আজ পর্যন্ত শুকাতে পারিনি। হিরো হওয়ার খুব শখ না তোমার? তোমাকে বিশ্বাস করেছিলাম আমি সাবা। ভালোবাসতে শুরু করেছিলাম। ভেবেছিলাম আমার বিপদে আর কাউকে না হোক তোমাকে পাশে পাবো। আমার ভালো যদি চাইতেন, তাহলে ঢালাও করে সবাইকে জানাতে না যে আমি ড্রাগ অ্যাডিক্ট। বিস্ময় পিলে চমকে উঠল সাবার। স্বপ্নেও সে ভাবতে পারেনি পুরনো ঘটনার ঝাঁজ এখনো অটুট থাকবে ফাহিমের মাঝে। তার মানে শুরু থেকেই সে অভিনয় করে আসছিল। সুযোগ খুঁজছিল সাবাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার। ফাহিম ঝাঝালো কণ্ঠে বলল, একটা বছর হারিয়ে গেল আমার জীবন থেকে। ইউনিভার্সিটিতে একটা দিনও আমি শান্তিতে কাটাতে পারিনি। কোনো করিডোর দিয়ে হেঁটে গেলেই মানুষ আমার দিকে আঙুল তাক করে, হাসাহাসি করে, বাঁকা চোখে তাকায়। সমাজে কেউ আমাকে সম্মান দেয়নি। যেখানেই যাই, সেখানেই সকলে আমাকে মানুষ মনে করার আগে মনে করে ড্রাগ অ্যাডিক্ট। দেশে চাকরিও পেলাম না শেষমেশ। সব তোমার কারণে। সাবা অস্পষ্ট গলায় বলল, সেজন্যই শোধ তুললে? স্ফীত হাসি হেসে ফাহিম বলল, শোধ এখনো তুলিনি তো। এখন তুলব। সাবা আর কিছুই বুঝে ওঠার সুযোগ পেল না। তার আগেই তার সঙ্গে যা ঘটল, তা দুঃস্বপ্নে স্থান পাওয়ারও যোগ্য নয়। তড়িৎ গতিতে কোমরে গুজে পিস্তল বের করল ফাহিম। সাবার দিকে তাক করে নিমিষেই গুলি করল। বিকট শব্দে ভারী হয়ে উঠল চারপাশ। কাকেরা দ্বিগুণ কর্কশ সুরে ডাকাডাকি শুরু করল। চোখের পলকে একটা গুলি লাগলো সাবার বুকের খানিক নিচে। অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গুলিবিদ্ধ স্থান চেপে ধরল সাবা। তাকে দম নেওয়ার সুযোগ তার দিল কই ফাহিম। আবারও আরেকটা গুলি এসে লাগলো তার গায়ে। মাটিতে লুটিয়ে পড়ল সাবা। রক্ত চারপাশ ভিজে যাচ্ছে। ভিজে যাচ্ছে সাবা নিজেও। টের পেল ফাহিম তার কাছে এনে ধীরে সুস্থে কাঁধ থেকে ব্যাকপ্যাকটা ছাড়িয়ে নিল। কানের কাঁধে ফিসফিস করে বলল, রেস্ট ইন পিস, সাবা আমির। ফাহিমের জুতোর শব্দ এলো সাবার কানে। দৃষ্টিক্রমেই ঘোলাটে হয়ে গেল। নিঃশ্বাস নিভে যাওয়ার উপক্রম। একটু একটু করে চোখ দুটো বুজে গেল তার। দিনটা যে শেষ হবে ভাবতেই পারেনি সাফকাত। ব্যস্ততায় আচ্ছন্ন থাকা সত্ত্বেও দিনটাকে অতিরিক্ত দীর্ঘ বলে মনে হয়েছে তার। এর কারণও অবশ্য অগ্রাহ্য করার মতো নয়। গত রাতে 3 ঘন্টা মাত্র ঘুমিয়েছে সে। গোটা রাতটা কাটিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত বিজনেস ডিলের কাগজপত্র, পরিসংখ্যান, ফলাফল জহুরি দৃষ্টিতে পরীক্ষা নিরীক্ষা করে। আজ পুরোটা দিন কেটেছে কলকাতার নিউ টাউনে, ট্রাভিস ব্যাংক র অফিসে। ডিলটা ক্লোজ হলে এই ব্যাংকের সাইবার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব পাবে সাফকাতের ইনফিনিটি সেফটি। দিনভর দুপক্ষের মিটিং চলল। একের পর এক প্রজেক্ট উপস্থাপিত হলো প্রজেক্টরে। অবশেষে ডিলটা পেয়েই গেল সাফকাত। ডিল সাইন করেও কোন প্রকার উচ্ছ্বাস তার মাঝে নেই। বরং ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। এমনটা সচরাচর হয় না। হাজার পরিশ্রমের পরও ক্লান্তি গ্রাস করতে পারে না তাকে। আজ না জানি কি হলো। হোটেলে ফিরেই বিছানায় গা এলিয়ে দিল সাফকাত। সবে মিনিট 10 হয়েছিল ঘুমের রাজ্যে হারিয়েছে সে। হঠাৎ তীক্ষ্ণ একটা শব্দ সেই জগৎ থেকে টেনে হিচড়ে বের করে আনলো তাকে। ফোনের রিংটোনের শব্দ। বিরক্তিতে গা জ্বলে উঠল সাফকাতের। কেন যে ফোনটা সাইলেন্ট করে ঘুমালো না। উল্টো করে রাখা ফোন হাতে নিয়েই দেখল স্ক্রিনে ভেসে উঠেছে মায়ের নাম। আরেক দফা বিরক্তিতে গা ভাসালো সাফায়েত। আতিয়া আলম এই মুহূর্তে নির্ঘাত, কি করছিস? খেয়েছিস? জাতীয় প্রশ্ন করার জন্যে ফোন করেছেন। তবুও ফোনটা রিসিভ করল সাফকাত। ঘুম জড়ানো বিরক্তি মাখা গলায় বলল, কি ব্যাপার মা? আতিয়া আলমের কণ্ঠ শুনে মনে হলো না হালকা ধরনের কোনো প্রশ্ন করার জন্যে ফোন করেছেন তিনি। তার কণ্ঠে একরাশ আতঙ্ক আর উৎকণ্ঠা। সর্বনাশ হয়ে গেছে বাবা। সতর্ক ভঙ্গিতে তৎক্ষণাৎ উঠে বসল সাফকাত। ওদিকে কোনো একটা অঘটন যে ঘটেছে বুঝতে তার তীক্ষ্ণ মস্তিষ্কের সময় লাগলো না বিন্দুমাত্র। মায়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পদক্ষেপ নিতে নিতে অনেক দেরি হয়ে যাবে। বেডসাইড টেবিলে তার বিজনেসের ক্ষেত্রে ব্যবহৃত আরেকটা ফোন। সেটা হাতে নিয়ে দ্রুত গতিতে খুঁজতে শুরু করলো বাড়ির সিকিউরিটি চিফ আরাফাতের নম্বর। এদিকে আরেক হাতে ব্যক্তিগত ফোনটা ধরে রেখে চিন্তিত গলায় বলল, কি হয়েছে মা? আতিয়া আলম কম্পিত গলায় বললেন, সাবা।
মুহূর্তেই থমকে গেল শাফকাতের চারপাশ। হৃদয়টা স্পন্দিত হতে ভুলে গেল। বুকের মধ্যে নিঃশ্বাস আটকে গেল। আরেকটা ফোন সিকিউরিটি চিফের সঙ্গে যোগাযোগ করতেও ভুলে গেল শাফকাত। শঙ্কিত কিন্তু দৃঢ় গলায় শাফকাত বলল, কি হয়েছে সাবার? আতিয়া আলম কান্না মাখা গলায় যা জানালেন তা শুনে শাফকাতের পায়ের নিচের মাটি আর মাথার ওপরের আকাশ সবটাই শূন্যে মিলিয়ে গেল। হৃদয়টা কয়েক দফা বিচিত্র পাকে মোচড় দিয়ে উঠল। দুজন টহল পুলিশ এয়ারপোর্টের কাছাকাছি শুনশান এক এলাকায় খুঁজে পেয়েছে সাবাকে। গুলিবিদ্ধ, রক্তাক্ত সাবাকে। শাফকাতের কয়েক মুহূর্ত বিশ্বাস হলো না কথাগুলো। হয় সে ঘোরের মধ্যে আছে, না হয় মা ঠাট্টা করছে। সাবাকে কেউ গুলি করেছে। মায়ের বর্ণনা অনুযায়ী সাবাকে কল্পনা করার চেষ্টা করল শাফকাত। নিস্তব্ধ এলাকায় রাস্তার ওপর পড়ে আছে সাবা। তার শরীরের মধ্যে বিঁধে রয়েছে দুটো গুলি। চারপাশ রক্তে ভিজে গেছে। নিঃশ্বাস আটকে গেল শাফকাত। কল্পনার এই দৃশ্য তাকে মেরে ফেলতে উদ্যত হয়েছে। বাস্তবে সাবাকে ওই অবস্থায় দেখে কি করবে সে? এখনো বিশ্বাস হচ্ছে না শাফকাতের। সাবাকে কেউ কেন গুলি করবে? আতিয়া আলম আরও জানালেন তাকে কাছাকাছি একটা হসপিটালে ভর্তি করানো হয়েছে। সাবার সঙ্গে তার মোবাইল ছিল না। হসপিটালের এক নার্স তাকে দেখে চিনে ফেলেছে, সে বাংলার বাতাসের সাংবাদিক। হসপিটাল থেকে অফিসে যোগাযোগ করা হয়, অফিস থেকে বাড়িতে। শাফকাতের মাথায় হাজারটা প্রশ্নের ঝড় তোলা উচিত। বাড়িতে করা নিরাপত্তা থাকা সত্ত্বেও সাবা এয়ারপোর্টের কাছাকাছি গেল কি করে? সাবার অপদার্থ বডিগার্ড কোথায় ছিল? তার থেকেও বড় কথা, কে সাবাকে গুলি করল? কোনো প্রশ্নই স্পর্শ করতে পারল না শাফকাতকে। আবারও কতগুলো অস্পষ্ট আবছা দৃশ্য ভেসে উঠল তার কল্পনায়। সাবাকে কেউ গুলি করছে, রক্তে তার গা ভিজে যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ছে সাবা। শিউরে উঠল শাফকাত। তার গায়ে কাটা দিয়ে উঠল। শাফকাতের মতো দৃঢ় ব্যক্তিত্বের পুরুষ আজ কম্পিত স্বরে বলল, মা সাবা ঠিক আছে তো? প্রশ্নটা করতে করতেই গিয়ে দমবন্ধ হয়ে গেল তার। শ্বাস নিতে মারাত্মক কষ্ট হচ্ছে তার। সাবা ঠিক নেই, এই সত্য জানার পর কি করে স্বাভাবিকভাবে শ্বাস নেয় শাফকাত? আতিয়া আলমের কাছ থেকে প্রশ্নের উত্তর এলো কয়েক সেকেন্ড পর। এই কয়েক সেকেন্ডও যেন মৃত্যুর মুখোমুখি এনে দাঁড় করালো। সাবার কিছু হয়ে গেল কি করবে শাফকাত? সে তো আর কিছুই ভাবতে পারল না শাফকাত। চোখে মুখে অন্ধকার দেখল রীতিমতো। আতিয়া আলম দুশ্চিন্তায় অস্থির হয়ে বললেন, কিছুই বুঝতে পারছি না বাবা। তুই তাড়াতাড়ি চলে আয়। ক্লান্তিরা সব ছুটে পালালো শাফকাতের শরীর থেকে। হিমশীতল এক স্রোত একটু পর পর তার শিরদাঁড়া বেয়ে বয়ে যাচ্ছে। ফোন রেখে নিজেকে ধাতস্থ কয়েক মুহূর্ত সময় লাগলো তার। ভয়ানক রাগে গা জ্বলে ওঠার কথা তার। তার সাবাকে আঘাত করার দুঃসাহস যে করেছে তাকে নিশ্চিন্ত করার জন্যে হাত দুটো নিষ্পিস করার কথা তার। কিন্তু কোনো চিন্তায় তার মস্তিষ্কে জায়গা করে নিতে পারল না। মস্তিষ্ক কেবল সাবায় আচ্ছন্ন। মেয়েটা ঠিক আছে তো? ওর কি খুব কষ্ট হচ্ছে? নির্ঘাত হচ্ছে? সাবাকে এক পলক দেখার তৃষ্ণায় চোখ দুটো টনটন করছে। শাফকাতের হঠাৎ মনে হলো কেউ যেন ধারালো ছুরি দিয়ে তার হৃদয়টাকে আক্রমণ করেছে। সূক্ষ্ম সূক্ষ্ম কয়েক হাজার টুকরোয় কেটে ফেলেছে। ওই হৃদয়ে তো সাবার স্থায়ী বসবাস। মেয়েটার কিছু হয়ে গেলে সে স্বাভাবিক থাকে কি করে? 1 ঘন্টা আর কয়েকটা ফোন কল পর জরুরি ভিত্তিতে ফ্লাইটের টিকিট জোগাড় করে ফেলল শাফকাত। রাত 1টার ফ্লাইট। এখনো 3 ঘন্টার অপেক্ষায়। এক একটা মুহূর্ত যেন এক এক বছরের সমান। আতিয়া আলম ফোন করে জানালেন, সাবার অবস্থা ভালো নয়। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর বলেছেন, সৃষ্টিকর্তাকে ডাকতে। আবারও মোচড় দিয়ে উঠল শাফকাতের বুকের ভেতরটা। এই পৃথিবীর সব বিপর্যয়কে মোকাবেলা করতে প্রস্তুত সে। কেবল এই মেয়েটাকে হারানো বাদে। চোখে মুখে ঘোর অন্ধকার দেখছে শাফকাত। অনুতাপ, আক্ষেপ, রাগ সব একসঙ্গে এসে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরল তাকে। বিয়ের পর থেকে সাবাকে ডোমিনেট করার অনুতাপ, তার আপত্তি সত্ত্বেও তার কর্মকাণ্ডের ওপরে নজর রাখার অনুতাপ, তার গায়ে হাত তোলার অনুতাপ। সাবাকে নিজের অজান্তেই যে কতটা ভালোবাসে ফেলেছে, তা না জানানোর আক্ষেপ। অনুতাপে আক্ষেপে একাকার হয়ে গেলেও রাগ থেকে নিজেকে দূরে রাখতে পারছে না শাফকাত। যে জানুয়ারি এই কাজ করে থাকুক না, তাকে শাফকাত ছাড়বে না। শাফকাতের একটা ফোন কলে ঢাকার সেরা সার্জন পৌঁছে গেলেন সাবা যে হসপিটালে আছে।
শাফকাতের বাড়ি এবং অফিসের নিরাপত্তায় কাজ করে একাধিক সিকিউরিটি টিম। তাদের মধ্যে সবথেকে দক্ষতা সম্পন্ন টিমকে কল করে শাফকাত নির্দেশ দিল হসপিটালের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্যে। ওদিকে আরেকটা টিমকে নির্দেশ দেওয়া হলো সাবার ঘর আর পুরনো অফিসে তার ব্যবহৃত কম্পিউটার ল্যাপটপ ভালো করে সার্চ করার জন্যে। ফ্লাইট সময়মতো ছাড়ল ঢাকার উদ্দেশ্যে। শাফকাত ঢাকায় এসে নামল 1:34 বিজনেস ক্লাস টিকিট থাকায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারতে খুব একটা সময় লাগল না। কলকাতা থেকে ঢাকায় পৌঁছাবার সময়টুকু যে শাফকাত কিভাবে পার করল তার নিজেরও জানা নেই। প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে একটু একটু করে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। বুকের ওপর কেউ যেন পাথর চেপে ধরে রেখেছে। পাথরটার কারণে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটছে। হসপিটালে পা রাখতেই থমথমে একটা আবহাওয়ার আভাস পেল শাফকাত। অপারেশন থিয়েটারের বাইরের হলওয়েতে শঙ্কিত মুখে বসে আছেন আতিয়া আলম। তার চোখ দুটো বেয়ে অঝরে অশ্রু ঝরছে। তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত শামা। সাবার বাবা মাও ইতোমধ্যে এসে পড়েছেন। সকলকে এড়িয়ে উদ্বিগ্ন পায় অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেল শাফকাত। দরজার মধ্যিখানে ছোট্ট কাচের জানালা ভেদ করে যে দৃশ্যটা দেখল তা সোজা এসে আঘাত করল তার বুকে। ক্ষতবিক্ষত করে ফেলল তার হৃদয়টা। অপারেশন থিয়েটারের বিশাল বেডে আলগোছে পড়ে আছে সাবার ছোট নিথর দেহটা। মুখে অক্সিজেন মাস্ক, শরীরের সঙ্গে না জানি কতগুলো তার জুড়ে দেওয়া। এ জীবনে নিজেকে কখনো এতটা অসহায় লাগেনি শাফকাতের। পরাজয় তার স্বভাবে নেই। সে যা চায় তাই চলে আসে তার হাতের মুঠোয়। তবে এই প্রথম সাবাকে হারানোর ভয়ে তার বুক কেঁপে উঠল। এই মেয়েটাকে হারাতে পারবে না সে, কোনোভাবেই সেটা সম্ভব নয় তার পক্ষে। সাবাকে হারাতে পারবে না বলেই তো মেয়েটার অনিচ্ছা সত্ত্বেও জোর করে বিয়েটা টিকিয়ে রাখল এতদিন। নিজেকে সাবার চোখের বিষ বানিয়ে নজরদারি করল সর্বক্ষণ তার ওপরে। মেয়েটা এভাবে তার কাছ থেকে চলে যাবে। আজ পর্যন্ত না জানি কত শত কঠিন পরিস্থিতির সম্মুখীন সে হয়েছে। তবে ভেঙে পড়েনি কখনো। তবে আজ স্রোতে বিপরীত দিকে বহমান। আজ শাফকাতের মনে হলো এই দৃশ্যটা দেখার থেকে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করা অধিকতর সহজ। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল শাফকাত। নিজের চোখ দুটোকে সে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে শতভাগ নিশ্চিত সে চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। এখনো সে জানে না সাবার এই পরিণতি কে করেছে। যেই করুক না কেন তাকে খুঁজে বের করবে শাফকাত। তা সে মাটির নিচে লুকিয়ে থাকুক আর সুদূর আকাশে। সাবা এই মুহূর্তে যতটা কষ্ট পাচ্ছে তার থেকেও হাজার গুণ কষ্ট দেবে তাকে শাফকাত। ডক্টর আফরোজা বেরিয়ে এলেন অপারেশন থিয়েটার থেকে। তিনি এই সার্জারিতে মুখ্য ভূমিকা পালন করছেন। শাফকাতকে নিষ্প্রভ গলায় তিনি জানালেন, শরীরে দুটো গুলি লেগেছে। একটা বুকের বেশ উপরের দিকে, কাঁধের কাছাকাছি। সেটা আমরা বের করতে সক্ষম হয়েছি। কিন্তু আরেকটা গুলি নিয়েই দুশ্চিন্তা। শাফকাত শুকনো ঢোক গিলল। তার গলা দিয়ে স্বর বের হতে অস্বীকৃতি জানাচ্ছে। তবুও বহুকষ্টে বলল, কেন? কি সমস্যা সেখানে? ডক্টর আফরোজা হতাশার সুরে বললেন, আরেকটা গুলি লেগেছে লাংসের কাছাকাছি। গুলিটা লাঙ্গসেই লেগেছে কিনা বুঝতে পারছি না। যদি লাঙ্গসে গুলি লেগেই থাকে তাহলে অনেক রিস্ক আছে। শাফকাত কি বলবে ভেবে পেল না। এতক্ষণ নিঃশ্বাস আটকে যাচ্ছিল, এবার পুরোপুরি নিভে গেল। সাবার হার্টবিট খুবই কম। আমাদের হাতে সত্যিই সবটা নেই। আমি বলবো, আপনারা বারবার সৃষ্টিকর্তাকে ডাকুন। ডক্টর আফরোজার কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়লেন ফাহমিদা বেগম। কান্নারত গলাতেই তিনি বললেন, শাফকাত, আমি কি আমার এই বাচ্চাটাকেও হারিয়ে ফেলব? সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল শাফকাত। সাবাকে হারিয়ে ফেলার ভাবনা মস্তিষ্কে আনলেও যেন নিঃশেষ হয়ে যায় সে। ফাহিমদা বেগম হলওয়ের বাম পাশে থাকা চেয়ারে বসেছিলেন। শাফকাত হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে তার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, সাবার কিচ্ছু হবে না। কোথাও হারিয়ে যাবে না ও। আমি আপনাকে কথা দিচ্ছি। মিনিট কয়েক পর শাফকাতের সামনে এসে দাঁড়ালো সিকিউরিটি এক্সপার্ট জয়া। বাড়িতে সাবার ঘরটা সার্চ করার জন্যে তার অধীনেই একটা টিমকে পাঠিয়েছিল শাফকাত। জয়া এগিয়ে এসে ভদ্র গলায় বলল, বসো। ম্যামের রুম থেকে এটা পেয়েছি। সাবার লেখা সেই চিরকুট বাড়িয়ে দিল শাফকাতের দিকে। আমি বহু দূরে চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করবেন না প্লিজ।
কথাগুলো যেন এই মুহূর্তে, এই পরিস্থিতিতে সাবা বলছে। লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে রাগের বন্য হাওয়া এসে ভাসিয়ে দিল শাফকাতকে। এক নিমিষে সেই চিরকুট নিজের শক্ত হাতের মুঠোয় পুরে দুমড়ে মুচড়ে ফেলল সে। মনটা অসম্ভব বিক্ষিপ্ত, তবুও দৃঢ়তার অভাব নেই শাফকাতের মাঝে। মনটা পড়ে আছে অপারেশন থিয়েটারে, তবুও নিজেকে টেনে নিয়ে এসেছে হসপিটালের এই মিটিং রুমে। সাবার অপারেশন ভয়ানক ক্রিটিক্যাল। দেশের নামকরা হসপিটাল থেকে আরও দুজন সার্জন ছুটে এসেছেন। সঙ্গে এসেছে সার্জারির জন্যে ব্যবহৃত সব থেকে আধুনিক যন্ত্রপাতিও। অপারেশন থিয়েটারের বেডে পড়ে থাকা সাবার নিথর মুখটা চোখের সামনে ভেসে উঠতেই শাফকাতের সারা শরীরে যেন আগুন ধরে গেল। অভিমান হলো প্রচুর মেয়েটার ওপরে। তার চিরকুট থেকে এটা পরিষ্কার, কোনো না কোনো কারণে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল সাবা। পৃথিবীর কাছে কারণটা অজানা হলেও তা জানে শাফকাত। কারণ তো সে নিজেই। সেই বিয়ের দিন থেকে আজ অবধি তাকে সহ্য করার ক্ষমতা পেলই না মেয়েটা। শাফকাত না হয় নিজের ভালোবাসাটা প্রকাশ করতে অপরাগ, কিন্তু সাবা তো কত বুদ্ধিমতী। সে একবারের জন্যেও বুঝতে পারবে না শাফকাতের মনের ভেতরটা। অবশ্য এক্ষেত্রে সাবাকে দোষ দেওয়াও নেহায়েত বোকামি। মানুষের মাঝে অলৌকিক কোনো ক্ষমতা নেই। ভালোবাসার কথাটা মুখ ফুটে না বলে উল্টো বেপরোয়া আচরণ করলে কি করবে বুঝবে সে ভালোবাসার গভীরতা। বাড়িতে সাবার ক্লোজেট ঘেটে বেশ কিছু ক্যাশমেমো খুঁজে পেয়েছে জয়া। সবগুলোই গয়নাগাটির দোকানের সাবার বডিগার্ডের কাছ থেকে খবর পেয়েছিল শাফকাত। সে প্রায়ই শপিং মলে গিয়ে দামি দামি সব গয়না কিনছে। বিষয়টাকে তখন আমলে নেয়নি যে। ভেবেছিল এ আর এমন কি, মেয়েদের কাজই তো শপিং মলে গিয়ে সময় এবং অর্থ অপচয় করা। কিন্তু এখন মনে হচ্ছে আমলে না নিয়ে বড্ড ভুল করে ফেলেছে শাফকাত। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার গয়না কিনছে সাবা। তার ব্যাংক অ্যাকাউন্টে অবশিষ্ট আছে আর মাত্র 70,000 টাকা। তার মানে পালিয়ে যাওয়ার প্রস্তুতি বেশ আগে থেকেই নেওয়া শুরু করেছিল সাবা। সিকিউরিটি এক্সপার্টদের আরেকটা টিম গিয়েছিল সাবার পুরনো অফিসে। সেই টিমের নেতৃত্বে ছিল আরাফাত। এই টিমে ইনফিনিটি সেফটি র কয়েকজন দক্ষ কর্মীও ছিল। তারা গিয়েছিল মূলত কম্পিউটারগুলো চেক করতে। এই গভীর রাতে অফিস খুলিয়ে তল্লাশি চালিয়েছে তারা। বেশ কিছু তথ্য পাওয়া গেছে অফিসে সাবার ব্যবহৃত কম্পিউটার থেকে। সম্পূর্ণ নতুন একটা ইমেইল দিয়ে অ্যাড্রেস লগ ইন করেছিল সাবা। যদিও সাবা সেই ইমেইল অ্যাড্রেস লগ আউট করে রেখেছিল, তবুও সাইবার এক্সপার্টদের তা হ্যাক করতে খুব একটা বেশি সময় লাগেনি। বিদেশি ইমেইল অ্যাড্রেস থেকে বেশ কয়েকটা মেইল এসেছে সেখানে। অস্ট্রেলিয়ার ইভিসা, সেখানকার এক পত্রিকা থেকে কনফার্মেশন লেটার, বাড়ি ভাড়া নেওয়ার নিশ্চয়তাপত্র। সেই মেইলগুলোই ল্যাপটপে জহুরি দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শাফকাত। তার সামনে ইনফিনিটি সেফটি র একজন দক্ষ সাইবার এক্সপার্ট রাজীব। সেই এই মেইলগুলো গভীরভাবে নিরীক্ষা করে এনেছে শাফকাতের কাছে। শাফকাতের পাশে চিন্তিত ভঙ্গিতে বসে আছেন ওসি মিরাজ সাহেব। তার এলাকায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট শাফকাত আলমের স্ত্রীকে গুলি করা হয়েছে, অথচ আসামির কোনো হদিস নেই। ওপর মহল থেকে আসা একের পর এক ফোনে তটস্থ তিনি। শাফকাত থমথমে গলায় রাজীবকে উদ্দেশ্য করে বলল, তুমি বলতে চাচ্ছ এই সব মেইলই ফেক? রাজীব জোর গলায় বলল, জি বসো। যে মেইল আইডি থেকে এই মেইলগুলো এসেছে সেগুলো বিদেশি, কিন্তু একটাও অথরাইজড না। শাফকাত আবারও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল ল্যাপটপের স্ক্রিনে। ইভিসা হুবহু আসলের মতো। সে এত বিদেশে যাতায়াত করে, অথচ সেও প্রথম দৃষ্টিতে ধরতে পারেনি। অবিকল আসলের মতোই মনে হচ্ছে। শাফকাত ভ্রু কুঁচকে বলল, তুমি শিওর? রাজীব প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলল, 100 ভাগ। ওসি মিরাজ শুষ্ক কেশে বললেন, আমার মনে হয় কেউ ম্যাডামকে বোকা বানিয়ে গয়নাগুলো নিয়ে পালিয়েছে। রাগে গা জ্বলে গেল শাফকাতের। দাঁতে দাঁত চেপে বলল, সেটা তো আমিও বুঝতে পারছি। জানা কথা না বলে কে বোকা বানালো সেটা খুঁজে বের করুন। শাফকাতের অগ্নিবাক্যে নড়েচড়ে বসলেন ওসি সাহেব। পুলিশ নিজেদের মতো করে ঘটনা তদন্ত করছে। তবে নিজের বিষয়ে অন্যের ওপরে নির্ভরশীল নয় শাফকাত। বিষয়টা যদি হয় সাবা, তাহলে তো একেবারেই নয়। শাফকাতের নিজস্ব সিকিউরিটি টিম আর ইনফিনিটি সেফটি ছেলেমেয়েরাই যথেষ্ট অপরাধীকে খুঁজে বের করার জন্যে। শামা এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছিল মিটিং রুম জুড়ে। হঠাৎ ভীত ভঙ্গিতে এসে বসল শাফকাতের বাম পাশের চেয়ারে।
আতঙ্কিত গলায় বলল, ভাইয়া, যে ভাবিকে শুট করেছে তার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলা। শামা শেষ করল না পুরো বাক্যটা। আতঙ্কে গলা শুকিয়ে গেছে তার। তবুও না বলা কথাগুলো বুঝে নিল তার বুদ্ধিমান ভাই। শামা আবারও বলল, যদি সে জেনে যায় ভাবি বেঁচে আছে, তাহলে তো আবারও তার ওপর অ্যাটাক করতে পারে। রাগেতে যে ভেতরে ভেতরে ফুঁসে উঠল শাফকাত। যদি তাই হয়, সেই জানোয়ার যদি আবারও সাবার উপরে হামলা চালাবার চেষ্টা করে, তাহলে খুব উপকার হয়। কষ্ট করে তাকে খুঁজে বের করতে হবে না। দেখামাত্র মাটির সঙ্গে পিষে ফেলতে পারবে তাকে শাফকাত। শাফকাত গম্ভীর গলায় বলল, তোর ভাবি এখন সেফ। এই হসপিটালে এক মাছি ঢুকতে চাইলেও তাকে আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে। শাফকাতের দৃঢ় বাক্যে চারপাশের থমথমে পরিবেশ যেন আরেকটু থমথমে হয়ে উঠল। ওসি মিরাজ কি যেন চিন্তা করে বললেন, আচ্ছা শাফকাত সাহেব, ম্যাডামের কোনো শত্রু আছে? কয়েক মুহূর্তের মধ্যে মস্তিষ্কে জমে থাকা সকল তথ্যগুলো উল্টেপাল্টে দেখল শাফকাত। সাবার নারীনক্ষত্র তার জানা। মেয়েটার কোনো শত্রু? একটা নামে আটকে গেল তার সকল ভাবনা চিন্তারা। যে ছেলেটার কাছ থেকে বারবার সাবাকে দূরে থাকতে বলেছিল শাফকাত। বারণ করা সত্ত্বেও যে ছেলেটার সঙ্গে দেখা করেছিল সাবা। যে ছেলেটার কারণে দূরত্ব আবারও এসে জায়গা করে নিয়েছে দুজনের মধ্যে। শাফকাত তড়িৎ গতিতে পকেট থেকে মোবাইলটা বের করল। সিকিউরিটি টিমের চিফ আরাফাতের নম্বরে ডায়াল করল। একটা রিং বাজতেই রিসিভ হয়ে গেল ফোনটা। শাফকাত বরফের ন্যায় হিমশীতল গলায় বলল, ফাহিম ছেলেটার ওপর নজর রাখো। ওসি সাহেব তাজ্জব বনে গেলেন শাফকাতের কর্মকাণ্ডে। এখন পর্যন্ত তার জিজ্ঞেস করা কোনো প্রশ্নের উত্তর তো দিচ্ছেই না, উল্টো নিজের মতো কাজ করে যাচ্ছে। ভিকটিমের পরিবার সহযোগিতা না করলে পুলিশ তদন্ত চালিয়ে যাবে কি করে? শাফকাত উঁচু গলায় ডাকল, জয়া। জয়া মিটিং রুমের বাইরেই ছিল। ডাক শুনে দ্রুত গতিতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বলল, জি বসো। সাবার ফোন তোমার কাছে না? দাও তো। জয়া পকেট থেকে সাবার মোবাইলটা বের করে বাড়িয়ে দিল শাফকাতের কাছে। এই মোবাইলটা সাবা সর্বক্ষণ ব্যবহার করে। শাফকাত যাকে তাকে ট্র্যাক করে খুঁজে বের করতে না পারে, তাই মোবাইলটা বাড়িতেই রেখে গিয়েছিল। সাবার মোবাইলে প্রবেশপথে প্যাটার্ন লক। মোটেও বিচলিত হলো না শাফকাত। যে মানুষ সাবার ফোন নম্বর ট্র্যাক করতে পারে তার পক্ষে মোবাইল হ্যাক করে এই লকটা জেনে নেওয়া কোনো ব্যাপারই না। নিমিষেই একটা উল্টো ত্রিভুজ এঁকে মোবাইলটা আনলক করল শাফকাত। কল লিস্ট ঘেটে বের করল ফাহিমের নম্বর। নম্বরটা ওসি সাহেবকে দেখিয়ে বলল, এই নম্বরটা দ্রুত ট্র্যাক করার ব্যবস্থা করুন। যদিও ট্র্যাক করা যাবে কিনা সন্দেহ। ওসি সাহেব অবাক গলায় বললেন, এটা কার নম্বর? শাফকাত অগ্নিকণ্ঠে বলল, শত্রুর কথা জিজ্ঞেস করেছিলেন না? এই সেই শত্রু। শাফকাত সংক্ষেপে সাবার সঙ্গে ফাহিমের পূর্বের ইতিহাস ওসি সাহেবকে জানাতেই তিনি তৎপর হয়ে উঠলেন ফাহিমের নম্বর ট্র্যাক করতে। এদিকে আধ ঘন্টার মধ্যে জয়া হাজির হলো নতুন তথ্য নিয়ে। সাবার ঘর থেকে আরেকটা মোবাইল পাওয়া গেছে। সেই বাটন মোবাইলটা সাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে জিনিসটা খাটের নিচে লুকিয়ে রেখেছিল বলে খুঁজে পেতে এতটা সময় লাগলো। মোবাইলের কল লিস্ট মুছে ফেলা হয়েছে। কোনো নম্বর সেভও করা নেই। মোবাইলটা তৎক্ষণাৎ শাফকাত পুলিশের হাতে তুলে দিল না। সে মোটামুটি নিশ্চিত সাবাকে যে গুলি করেছে, তার সঙ্গে সাবা এই মোবাইল দিয়েই যোগাযোগ করত। মোবাইলটা রাজীবকে বুঝিয়ে দিল শাফকাত। গম্ভীর গলায় বলল, এই মোবাইল থেকে যতগুলো নম্বরে কল করা হয়েছে, সবগুলোর লিস্ট আমার লাগবে 1 ঘন্টার মধ্যে। সময় যতই এগোচ্ছে শাফকাতের শরীরের সমস্ত রক্ত টগবগ আরও প্রবল গতিতে টগবগ করে ফুটছে। সাবা ওদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে যে মানুষটার কারণে তার এই পরিণতি, তাকে এখনো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারেনি শাফকাত। আরাফাত ফোন করে জানালো, ফাহিমকে আজ বিকেলের পর থেকে তার বাড়িতে দেখা যায়নি। ওদিকে পুলিশও তার নম্বর ট্র্যাক করতে ব্যর্থ। এবার নিশ্চিন্ত হলো শাফকাত। সাবার এই পরিণতির পেছনে ফাহিম ছাড়া আর কেউই দায় নয়। হাত দুটো মুষ্টিবদ্ধ করে লম্বা শ্বাস নিল শাফকাত। ইতোমধ্যে আবারও তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। এই সংকটাপন্ন পরিস্থিতিতেও অভিমানের দমকা হাওয়া এসে স্পর্শ করল শাফকাতকে। তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে এতটা মরিয়া হয়ে উঠেছিল মেয়েটা।
কোন কিছু বিচার বিবেচনা না করে অন্ধের মতো ফাহিম যা বলে তাই বিশ্বাস করেছে। এসবের কারণ শুধুমাত্র একটা চর। একটা চরের শাস্তি এত বড়। মেয়েটা কি জানে না, আজ তার কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাবে শাফকাতের অস্তিত্ব। ফাহিমের পিস্তল থেকে নিক্ষেপ করা দ্বিতীয় গুলিটা সাবার শরীর থেকে বের করতে ডক্টরদের কোন প্রকার সমস্যাই হয়নি। সমস্যা বাঁধিয়েছে প্রথম গুলিটা। সেই গুলি লেগেছে একদম সাবার ফুসফুস ঘেঁষে। গুলির অবস্থান অপারেশনকে ক্রমেই জটিলতর করে তুলছে। এছাড়াও উপরই সমস্যা হিসেবে যোগ দিয়েছে নিউমোথোরাক্স। আঘাতের কারণে ফুসফুসের প্লুরাল গহ্বরে বাতাস প্রবেশ করছে, যার কারণে ফুসফুস ভেতরের দিকে চুপসে গেছে এবং সাবা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। সফলতা যে মানুষটার জীবনে আচ্ছন্ন সেই শাফকাত আলমের আজ মনে হচ্ছে তার থেকে ব্যর্থ মানুষ এই পৃথিবী আর দ্বিতীয়টি নেই। আরেকটু কড়াকড়ির মধ্যে যদি সাবাকে রাখত সে, কিংবা একেবারেই কড়াকড়ির মধ্যে না রাখত, তাহলেই বোধ হয় ভালো হতো। দুহাতে মাথাটা শক্ত করে চেপে ধরে অপারেশন থিয়েটারের বাইরের চেয়ারগুলোর একটায় বসে আছে শাফকাত। তার অন্তরাত্মায় আজ কেবলই হাহাকার। কেন সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না? ফাহিমকে সাবার অফিসে দেখার পর তার মধ্যে জেগে ওঠা সেই মারাত্মক রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আজ এই দিন দেখতে হতো না। ফাহিমকে নিয়ে শাফকাতের আশঙ্কাটা সাবাকে বুঝিয়ে বললেই তো হতো। নিতান্তই অবুঝ মেয়ে তো সাবা নয়। সে ঠিকই বুঝত। তার থেকেও বড় কথা, শাফকাতের সেই আশঙ্কাই তো দিন শেষে সত্যি হলো। মনে মনে ঘটনাগুলো পরপর সাজাতে ব্যস্ত হয়ে গেল শাফকাত। সাবা তার কাছ থেকে বহুদূরে পালিয়ে যেতে চেয়েছে। সাহায্য নিয়েছে ফাহিমের। ফাহিমও গোপনে তাকে সাহায্য করে গেছে। কিন্তু তার সাহায্যের পুরাটাই ছিল ধূর্ততা। ভেতরে ভেতরে ভিন্ন পরিকল্পনা ছিল তার। নকল কাগজপত্র দেখিয়ে সাবাকে আশ্বাস দেওয়ায় যে সে সত্যিই মুক্তি পাবে। সাবার সম্পত্তিগুলো গয়নায় রূপান্তর করাই। সাবা মুক্তির আকাঙ্ক্ষায় এতটাই উন্মাদ বনে গিয়েছিল সে নিজের বিবেককে কাজে না লাগিয়ে ফাহিম যা বলেছে তাই করে গেছে। এরপর কাঙ্ক্ষিত মুক্তির দিনে সাবাকে গুলি করে তার কাছ থেকে গয়নাগুলো হাতিয়ে নেয়। এর কারণ অবশ্যই তার পুরনো রাগ। এককালে সাবার কারণে স্থবির হয়ে পড়েছিল ফাহিমের জীবনটা। এ নির্ঘাত তারই প্রতিশোধ। শাফকাত আগেভাগেই আঁচ করতে পেরেছিল, প্রতিশোধের সুপ্ত আকাঙ্ক্ষা নিয়েই ফাহিম ছেলেটা আবারও ফিরে এসেছে সাবার জীবনে। কেন যে তখন তাকে সাবধান না করে, অহেতুক সন্দেহের প্রকাশ ঘটাতে গেল? লাভ তো কিছু হলোই না। উল্টো সাবার দৃষ্টিতে ঘৃণার পাত্র বনে গেল সে। ফাহিম সাবাকে গুলি করছে, এ দৃশ্য আরেকবার কল্পনায় ভেসে উঠতেই আরেক দফা টগবগ করে ফুটতে শুরু করল শাফকাতের শরীরের সমস্ত রক্ত। বুকের ভেতর প্রচণ্ড গতিতে ধড়ফড় শুরু হলো। মেয়েটা কি খুব কষ্ট পেয়েছিল? তা তো বটেই। আচ্ছা, গুলি লাগার পর কি একবারের জন্যেও শাফকাতের কথা মনে পড়েছিল তার? মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে উঠল শাফকাত। যার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে এত আয়োজন, তার কথা কেন মনে করতে যাবে সাবা? ডক্টর আফরোজা আরেকবার বেরিয়ে এলেন অপারেশন থিয়েটার থেকে। গম্ভীর গলায় বললেন, আমরা গুলিটা বের করতে সক্ষম হয়েছি। তার কথায় পরিবারের মানুষগুলোর চোখে মুখে সবে আশার আলো ফুটে উঠতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে আবারও তা নিভে গেল তার পরবর্তী কথাটায়। কিন্তু পেশেন্ট এখনো শঙ্কামুক্ত নন। শাফকাত নিষ্প্রভ গলায় বলল, কেন? আপনাদের আগেই সাবার লাঙ্গসে নিউমোথোরাক্সের কথা জানানো হয়েছে। উনার শ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা খুব শীঘ্রই একটা চেস্ট টিউব প্রবেশ করিয়ে লাংসকে রিএক্সপ্যান্ড করার চেষ্টা করছে। আবারও টপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শাফকাতের বুক থেকে। যখন থেকে সে জানতে পেরেছে সাবারে অবস্থার কথা, ঠিক সেই মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত বিন্দুমাত্র কমেনি তার বুকের ধড়ফড়। বরং ক্রমেই বেড়ে চলেছে। অদ্ভুত এক উপলব্ধি জেগে উঠল শাফকাতের মাঝে। যদিও সে উপলব্ধির উপযুক্ত সময় এটা নয়, তবুও জেগে উঠল। শাফকাত জানত ঝগড়াটে, কাঠিন্যের চাদরে ঘেরা মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে। তবে সেই ভালোবাসার গভীরতা যে এতটা তীব্র, তা আগে বুঝতে পারেনি। আজই বুঝল। ফোনের রিংটোনের শব্দে ধ্যানভঙ্গ হল শাফকাতের। স্ক্রিনে ভেসে উঠেছে রাজীবের নাম। ফোনটা রিসিভ করে শাফকাত হিমশীতল গলায় বলল, রাজীব, আমি ব্যাড নিউজ শুনতে চাচ্ছি না। রাজীব কম্পিত গলায় বলল, গুড নিউজই আছে, বসো।
ম্যামের ওই মোবাইলের কল লিস্ট বের করা গেছে। সম্ভবত 2 মাস আগে সিমটা কেনা হয়েছিল, কিন্তু রেজিস্টার করা হয়নি। রেজিস্টার যে করা হয়নি এটা শাফকাত আগেই আন্দাজ করতে পেরেছিল। সাবা তার নামে নতুন কোনো সিমে রেজিস্টার করলে তড়িৎ গতিতে খবর চলে আসতো তার কাছে। রাজীব আবারও বলল, এই 2 মাস ধরে একটা নম্বরের সাথেই কেবল যোগাযোগ হয়েছে। কিন্তু বসো। শাফকাত বিরক্ত গলায় বলল, কিন্তু কি? সেই নম্বরের সাথে ফাহিমের নম্বরের কোনো মিল নেই। শাফকাত গম্ভীর গলায় বলল, মিল না থাকাটাই স্বাভাবিক। সাবা ঝুঁকি এড়ানোর জন্যে আনরেজিস্টার্ড সিম ব্যবহার করেছে। ফাহিমও নিশ্চয়ই করবে। রাজীব উজ্জ্বল গলায় বলল, আমিও সেটাই মনে করেছি বসো। আমি অলরেডি ওই নম্বরের ট্র্যাকিং শুরু করে দিয়েছি। ইনফিনিটি সেফটি এর কর্মীদের এজন্যই ভালো লাগে। এদের এমনভাবে গড়ে তোলা হয়েছে যেন কোনো নির্দেশের জন্যে অপেক্ষা না করতে হয়। নির্দেশ পাওয়ার আগেই বুদ্ধি খাটিয়ে কাজ করার ক্ষমতা তাদের আছে। শাফকাত বলল, ভেরি গুড। তোমার নেক্সট কলে যেন ফাহিমের লোকেশন জানতে পারি। রাত 4:30। পূর্বের ক্লান্তিরা কোথায় যে হারিয়ে গেছে। তীব্র উৎকণ্ঠার মধ্যে রাতটা পার করছে অপারেশন থিয়েটারের বাইরে অবস্থান করা সকলে। সাবার বাবা মা, শাশুড়ি একে অপরকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তারা কেউই পুলিশের সাথে কথা বলার মতো অবস্থায় নেই। তাদের হয়ে কথা বলছে শামা। ওসি মিরাজ সাবার ব্যাপারে খুঁটিনাটি প্রশ্ন করছে তাকে। সাবা কখন বাড়ি থেকে বের হয়, বাইরে কতক্ষণ থাকে এসব। রাগে বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে শাফকাতের। এসব অহেতুক প্রশ্ন করে সময় অপচয় ছাড়া আদৌ আর কোনো কাজ কি হচ্ছে। এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে না পেরে শাফকাত তীক্ষ্ণ গলায় বলল, আপনারা কি এয়ারপোর্টে খোঁজ নিয়েছেন? ওসি সাহেব আলগোছে হেসে বললেন, হ্যাঁ, হ্যাঁ। ব্যাটা কিছুতেই দেশ ছেড়ে পালাতে পারবে না। লোকটার হাসি দেখে রাগের দমকা হাওয়া আরও একবার এসে স্পর্শ করল শাফকাতকে। ওসি সাহেব আবারও বললেন, তাছাড়া অতগুলো গয়না নিয়ে এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টাও করবে না। ব্যাটা হহৎ শিয়ানা। আমার ধারণা বেনাপোলের আশেপাশে লুকিয়ে আছে। সুযোগ বুঝে বর্ডার পার করবে। আমি ওখানকার পুলিশকে জানিয়ে রেখেছি। ওসি সাহেবের বাকি কথাগুলো পৌঁছালো না শাফকাতের কর্ণকুহরে। ভিন্ন এক চিন্তায় ব্যস্ত তার মস্তিষ্ক। পুলিশের খোঁজাখুঁজির ওপর বিন্দুমাত্র ভরসা তার নেই। সেই ভরসায় থাকলে এ জীবনে হাতের নাগালে পেতে হবে না ফাহিমকে। শাফকাত আর কিছু ভেবে পাওয়ার আগেই আবারও রাজীবের ফোন এলো। তবে এলো না কাঙ্ক্ষিত সুখবর। রাজীব জানালো ফাহিমের এই নম্বরটা ট্র্যাক করা সম্ভব হয়নি। অবশ্য এটাই তো স্বাভাবিক। সাবাকে গুলি করার পর ফাহিম তার সঙ্গে যে নম্বর দিয়ে যোগাযোগ করত, সেটা নিশ্চয়ই ভেঙে ফেলেছে। আরও একবার উত্তপ্ত দীর্ঘশ্বাস ফেলল শাফকাত। হতাশার দীর্ঘশ্বাস নয়, রাগের। নিয়মের গণ্ডির ভেতরে থেকে এতক্ষণ ফাহিমকে ধরার চেষ্টা করল। লাভের লাভ কিছুই হয়েছে, হয়েছে কেবলই সময়ের অপচয়। নিয়মের গণ্ডির বাইরে এবার তাকে যেতেই হবে। যখনই নিয়মের বাইরে যাওয়ার প্রশ্ন আসে, ততবারই মনে ভেসে ওঠে রাব্বির নাম। ছেলেটা শাফকাতের বড় ভক্ত। সেবার সাবার ওপর যে প্রভাবশালী নেতা হামলা করার চেষ্টা করেছিল, তার বাড়িতে পাল্টা হামলার সমস্ত ব্যবস্থা তো রাব্বিই করেছিল। রাত গভীর হওয়া সত্ত্বেও একটা রিং বাজার সঙ্গে সঙ্গে কল রিসিভ করল রাব্বি। তাকে কোন প্রকার কথা বলার সুযোগ না দিয়ে শাফকাত সরাসরি প্রসঙ্গে চলে গেল, রাব্বি। বেনাপোলের আশেপাশের আমাদের ছেলেরা আছে না? রাব্বি তড়িৎ গতিতে উত্তর দিল, হ্যাঁ স্যার আছে। কোনো দরকার? শাফকাত শীতল গলায় বলল, একজনের ডিটেইলস পাঠাচ্ছি। 1 ঘন্টার মধ্যে আমার তাকে লাগবে। যেখান থেকে পারো খুঁজে বের করো। অবশ্যই স্যার। রাব্বিকে ডিটেইলসগুলো পাঠানোর মধ্যেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন ডক্টর আফরোজা। ফোনটা রেখেই উঠে দাঁড়ালো শাফাকাত। তার চোখে মুখে একরাশ উৎকণ্ঠা আর উদ্বেগ। ডক্টর আফরোজা হাসি মুখে বললেন, আমাদের অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণের মধ্যেই পেশেন্টকে আইসিইউতে দেওয়া হবে। স্বস্তির নিঃশ্বাস ফেলল শাফকাত। মেয়েটার প্রতি তার অভিমানের শেষ নেই। যেমন শেষ নেই ভালোবাসার। তাকে চিরতরে হারানোর আর কোনো আশঙ্কা নেই। বেঁচে থাকার জন্যে আর কি লাগে? এসির হিমশীতল হাওয়া, আবছা নীলাভ আলো, অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টের কড়া গন্ধ আইসিইউতে প্রথম পদক্ষেপের সাথে সাথে এসবই টের পেল শাফকাত। আরও একটা জিনিস টের পেল, তার শিরদাঁড়া বেয়ে বয়ে যাওয়া দুশ্চিন্তা আর উৎকণ্ঠার থমথমে হওয়া।
এ ঘরে আজ পর্যন্ত যতগুলো সুস্থ মানুষ পা রেখেছে, তারা সকলেই বোধ হয় এই একই অনুভূতির সম্মুখীন হয়েছে। হৃদয়টা এতটাই ভারী হয়ে আছে যে নিজের অস্তিত্বে নিজেই অবাক হয়ে উঠছে সাফকাত। এমন ভারী একটা হৃদয় নিয়ে মানুষ বেঁচে থাকে কি করে? এক পা করে এগিয়ে যাচ্ছে সাফকাত। তার পরনে প্রোটেক্টিভ গিয়ার, গাঢ় নীল রঙের সার্জিক্যাল গাউন, ক্যাপ, মাস্ক। এমনিতে আইসিইউতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই কেউটা সাফকাতের মতো হাই প্রোফাইল ভিআইপি হলে অবশ্য ভিন্ন কথা। কিন্তু ভিআইপি হলেও তাকে এই প্রোটেক্টিভ গিয়ার পরেই আইসিইউতে প্রবেশ করতে হবে। এতে রোগীর ইনফেকশনের ঝুঁকি থাকে না। ঠিক মাঝামাঝির একটা বেডে হয়েছে সাবা। হাঁটতে হাঁটতে হঠাৎ যেন আটকে গেল সাফকাতের পা দুটো। দূর থেকেই যতটুকু দেখা যাচ্ছে তাকে, ততটুকুই যথেষ্ট তার ভারী হৃদয়টাকে পুরোপুরি নিশ্চল করে দেওয়ার জন্যে। শাফকাত আলম কোনো কিছুই দমে যায় না, ঘাবড়ে যায় না, পিছিয়ে যায় না। তবে ঠিক এই মুহূর্তে জীবনে প্রথমবারের মতো এ সকল ইচ্ছাই জেগে উঠছে তার মনে। শাফকাত ভেবেছিল সাবাকে গুলি করার সংবাদে তার হৃদয়টাকে কয়েক খণ্ডে ভেঙে গেছে। তাহলে তো এই মুহূর্তে সেই ভেঙে যায় হৃদয়ের গুড়িয়ে যাওয়ার কথা। যে শাফকাত কোনো কিছুই ভেঙে পড়ে না, আজ ভেতরে ভেতরে ভেঙে পড়ল সে। কেঁপে উঠল তার অন্তরাত্মা। ভারী হৃদয়টা নিয়েই আরও একটু এগিয়ে গেল শাফকাত। একেবারে সাবার বেডের কাছে। হৃদস্পন্দন থমকে গেল তার। কর্মচাঞ্চল্যে ভরপুর যে মেয়েটা সারাক্ষণ একটা না একটা অজুহাত খুঁজে বেড়ায় তার সঙ্গে ঝগড়ায় মেতে ওঠার জন্যে, আজ সে নিস্তেজ হয়ে পড়ে আছে আইসিইউর বেডে। মেয়েটার মুখ জুড়ে বিশাল একটা ভেন্টিলেটর মাস্ক। মাস্কের দুটো বেল্ট তার মুখের পাশ দিয়ে আর বাকি দুটো কপালের ওপর। শাফকাতের হৃদয়টা যে ইতোমধ্যে কতবার মোচড় দিয়ে উঠেছে, সে নিজেও জানে না। এতটুকু একটা মুখ মেয়েটার এই বিশাল মাস্কের আড়ালে তো দেখাই যাচ্ছে না তাকে। তবুও দেখল শাফকাত। চোখ দুটো বুজে রাখা। তার চোখে মুখে প্রবল যন্ত্রণার ছাপ। জ্ঞান হারানোর আগে কি প্রবল যন্ত্রণা মেয়েটা পেয়েছিল, কল্পনা করতেই শিউরে উঠল শাফকাত। দৃষ্টি নিচের দিকে নামাতেই আরেক দফা শিউরে উঠল শাফকাত। মেয়েটার বুকের সঙ্গে একাধিক তার জুড়ে দেওয়া। গাঢ় সবুজ রঙের একটা গাউন আলগোছে পরিয়ে দেওয়া হয়েছে তাকে। তবে ক্ষতস্থানে যাতে চাপ না পড়ে তাই পেছনের বাঁধনগুলো বাঁধা হয়নি। গাউনের ফাঁক দিয়েই শাফকাতের চোখে পড়ল বুকের ওপর দিকের ব্যান্ডেজ। রক্ত শুকিয়ে ব্যান্ডেজের আশেপাশে ছড়িয়ে আছে। শাফকাতের চোখ দুটোর মাঝে অদ্ভুত এক জ্বালাপোড়া শুরু হলো। সাবার এই অবস্থার জন্যে নিজের থেকে বেশি দোষী কাউকে মনে হচ্ছে না। কেন সে এত কড়াকড়ি করতে গেল মেয়েটার সঙ্গে? সে কড়াকড়ি না করলেই তো সাবা কখনো পালানোর চেষ্টা করতো না। পালানোর চেষ্টা না করলে আজ এ দৃশ্য দেখতেও হতো না। আবার মনে হলো, কেন সে আরেকটু বেশি কড়াকড়ি করল না। সাবাকে প্রতি মুহূর্তে চোখে চোখে রাখলে, সে বারণ করা সত্ত্বেও তাকে নিজের কাছাকাছি রাখলেই বোধ হয় সব থেকে ভালো হতো। সাবার বুকের নিচে ডানপাশে গাউন ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছে। এখানেই প্রবেশ করানো হয়েছে চেস্ট টিউব। সঙ্গে আরেকটা ব্যান্ডেজ। আরও কয়েক ছোপ শুকিয়ে যাওয়া রক্ত। মনিটর থেকে একটু পর পর ছন্দের তালে তার হৃদস্পন্দনের প্রতীকী শব্দ ভেসে আছে। ওই শব্দটুকু না এলে মনেই হতো না মেয়েটার ভেতরে প্রাণ এখনো বহমান। দুটো বুলেট, অপারেশনের এত জটিলতা, এত ধকল মেয়েটা সহ্য করল কি করে? বেডের বাম পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল শাফকাত। সাবাকে এত কাছ থেকে এত কষ্টের মাঝে দেখে তার হৃদয়ের রক্তক্ষরণ ক্রমেই বেড়ে চলেছে। এই মেয়েটা সে এত ভালোবাসে, মেয়েটা কি কোনোদিনও বুঝবে না? এই প্রথম শাফকাতের মনে হলো, না বুঝলেও চলবে। সাবার কাছে আজীবন সে একটা খারাপ মানুষ হয়েই না হয় থাকুক। তবুও মেয়েটা সুস্থ হয়ে আবারও ফিরে যাক তার পুরনো রূপে। সাবার বাম হাতটা সাবধানে বেডের ওপর রাখা। তর্জনীতে পালস অক্সিমিটার। আলতোভাবে নরম সেই হাতটা ধরল শাফকাত। আজ পর্যন্ত যতবারই সাবাকে সে স্পর্শ করেছে, ততবারই কেঁপে উঠেছে মেয়েটা। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে। তবে প্রত্যেকবারই নিজের দৃঢ় স্পর্শের নিচে সেই কম্পন টের পেয়েছে শাফকাত। আজ পেল না। আনমনেই শাফকাতের মনে পড়ে গেল সেই রাতের ঘটনা। যে রাতে মারাত্মক প্যানিক অ্যাটাক আষ্টেপৃষ্ঠে ধরেছিল সাবাকে। যে রাতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল সে। যে রাতে শাফকাত নিয়ন্ত্রণ হারিয়ে চুমুতে ভরিয়ে দিয়েছিল সাবার মুখটা। আজকের রাতটা তো তেমনই হতে পারত।
আবার পরমুহূর্তেই মনে ভেসে উঠল সাবার আহত চোখ দুটো। সাফকাত তার গালে চড় মারার পর আহত দৃষ্টিতে একরাশ অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়েছিল। আজকের রাতটা সে রাতের মতো হবে কি করে? সাফকাত নিজের হাতেই তো শেষ করে দিয়েছিল সবটা। সাফকাত এগিয়ে সাবার কানের কাছে নিজেকে নিয়ে গেল। ফিসফিস করে বলল, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও সাবা। আমার সাথে ঝগড়া করবে না। মেয়েটা শুনল কিনা কে জানে। তার কোনো কথায় সম্মত না হলে হয় সাবা তীক্ষ্ণ গলায় কিছু বলে, না হয় চুপ করে থাকে। তবে এই কথাটায় যে তাকে সম্মত হতেই হবে। সাফকাত এই পৃথিবীর সমস্ত প্রবল যন্ত্রণাগুলো সহ্য করতে রাজি। তবে এই মেয়েটার সকল যন্ত্রণা বাদে। সাবার কপালে নিঃশব্দে ঠোঁটের স্পর্শ দিল সাফকাত। কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তার নিস্তেজ হয়ে পড়া মুখটার দিকে। সাফকাত জানে, এই মুখে আবারও উজ্জ্বলতা এসে জায়গা করে নেবে। আবারও সাবা তার হাসি দিয়ে হাসিয়ে তুলবে চারপাশকে। সে হাসি সাফকাতের উদ্দেশ্যে নিক্ষেপ না করলেও চলবে। তবুও হাসিটা যেন সে হাসে। আইসিইউ থেকে বের হয়েই ফোনে জমে থাকা রাব্বির মিসড কলগুলো চোখে পড়ল সাফকাতের। সঙ্গে সঙ্গে কল ব্যাক করল সাফকাত। রাব্বি উৎফুল্ল গলায় বলল, স্যার, ছেলেটাকে পাওয়া গেছে, বেনাপোল বর্ডারের আশেপাশেই ঘুরঘুর করছে। ঘন্টা দুয়েকের মধ্যেই দালালদের সাহায্য নিয়ে বর্ডার পার হবে। বাঁকা হাসি ফুটে উঠল সাফকাতের ঠোঁটের কোণে। এক মুহূর্তটার জন্যে সেই কখন থেকে অপেক্ষা করে আছে সে। সাফকাত শীতল গলায় বলল, ছেলেদের বলো আটকে ফেলতে। কলটা কেটে বহুক্ষণ পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সাফকাত। তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ফাহিমের ঠিকানা দিয়ে দিত পুলিশকে। কিন্তু সাফকাত আলমের ফুটন্ত রক্ত এত সহজে ঠান্ডা হবে না। সাবাকে যে কষ্ট দিয়েছে তার নিশ্চয়ই সামান্য আটক জেলহাজদের শাস্তি প্রাপ্য নয়। সাফকাত তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। সাবার খেয়াল রাখবে। আতিয়া আলম চিন্তিত গলায় বলল, এই ভোরবেলা কোথায় যাবি? সাফকাত যথাসম্ভব শান্ত গলায় বলল, বললাম তো জরুরি মা। জরুরি না হলে তো সাবাকে এই অবস্থায় রেখে যেতাম না। সাফকাত এবার বোনের দিকে তাকিয়ে বলল, ডক্টরদের সাথে সব কমিউনিকেশন তুই করবি। কোনো দরকারে আমাকে কল করবি। শামা হ্যাসূচক মাথা নাড়তেই সাফকাত হাসপাতাল থেকে বেরিয়ে গেল। হসপিটালের বাইরে তার সিকিউরিটি টিমের কড়া নিরাপত্তা। সাফকাতের নির্দেশ অনুযায়ী ইমার্জেন্সি রোগী ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখানে। গাড়ি নিয়ে ড্রাইভ করে সবার আগে সাফকাত গেল বাড়িতে। তার ঘরে ক্লোজেটের আড়ালে সাবধানে লুকিয়ে রাখা কয়েকটা পিস্তল। সাফকাতের পিস্তলের এই কালেকশন খুব শখের। এক একটা এক এক দেশের, এক একটার এক এক গুণ। ধূসর রঙের জার্মান পিস্তলটা বের করে আনল সাফকাত। এই পিস্তল আজ পর্যন্ত কারো রক্ত ঝরার কারণ হয়নি। তাই বলে কখনো যে হবে না, এমনটা ভাবাও কারণ নেই। চলবে। গল্প লেবু। লেখা অতন্দ্রিলা আইচ। চতুর্থ পর্ব।